আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমাদের স্পেশাল বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসটা বেসিক্যালি তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে বিএমএড ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ তোমাদের জন্য। তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আর আসলে 2-3 দিন বাকি আছে। তো তোমরা জানো যে আমরা তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে প্রথম যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাস, সেখানে কিন্তু আমরা বিগত 5 বছরে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল প্রতি বছরেরই প্রশ্ন আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রতি বছরেরই টপিক ধরে ধরে আমরা বিশ্লেষণ করেছি যে গুচ্ছের জন্য এই বিষয়গুলো থেকে প্রশ্ন এসেছে, এই বিষয়গুলো পড়তে হবে। এর পাশাপাশি আমরা তোমাদের 3টা করে মডেল টেস্ট সলভ ক্লাস নিয়েছি, যেখানে আমরা গুচ্ছের প্রশ্ন প্যাটার্নের আলোকে প্রশ্ন সমাধান করেছি, নানা তথ্য জানার চেষ্টা করেছি, যেগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকেও আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্রের যে গুরুত্বপূর্ণ বিষয় আছে এই বিষয়গুলো রিভিশন দেওয়ার চেষ্টা করব। ক্লাসে আমরা এমসিকিউ সলভ করবো, বাট এর পাশাপাশি আমরা চেষ্টা করব ওই গল্পের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে বা তথ্যগুলো আছে সেগুলো জানার। যেহেতু তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইতিমধ্যে দিয়েছো, তোমাদের আসলে বিষয়গুলো অনেকবার পড়া, তারপরেও তোমাকে শেষ সময় এসে একটু রিভিশন না দিলে দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে তুমি আসলে ভুলে যাবে। তো আমরা আসলে সমাধানে যাব, আমরা দেখি যে আমাদের সাথে আসলে লাইভে কেউ যুক্ত হয়েছে কিনা। বহুদিন পরে আমাদের আসলে লাইভ ক্লাস হচ্ছে, আমাদের সচরাচর লাইভ ক্লাস হয় না অনেকদিন। তো চলো আমরা শুরু করি। আমরা যে এমসিকিউটা দেখবো পাশাপাশি চেষ্টা করব ওই গল্পের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসার উপযোগী সেই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব। তো চলো শুরু করি। আমাদের যে প্রথম প্রশ্নে বলা হয়েছে ড্যাশ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, শূন্য স্থানে কি বসবে? এই টাইপের প্রশ্ন গুচ্ছ বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে এসেছে। তো যারা টেক্সট বুক ভালো করে পড়েছো তাদের কাছে কিন্তু প্রশ্নটা খুবই সহজ। এটা কি শুরুর নাকি মাঝ নাকি শেষের নাকি শেষ? তো যদি আমরা টপিকটার কথা ভাবি, যারা এখনো ধরতে পারো নাই, এটা কিন্তু আসলে কোথা থেকে নেওয়া হয়েছে? রেইনকোট থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? রেইনকোট থেকে নেওয়া হয়েছে। রেইনকোট রেইনকোট গল্পের আসলে একটা লাইন এখানে ছিল। তো ওখানে কি ছিল? ওখানে কি ড্যাশ হেমান্তের বৃষ্টিতে বেশ শীত ভাব, এটা কি শেষের নাকি শেষ নাকি মাঝ নাকি শুরু? কি ছিল? ছিল হচ্ছে শেষ হেমান্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব। তোমরা যারা রেইনকোট পরেছো তারা কিন্তু খুব সহজে আসলে এটার উত্তর দিতে পারবা। একজন বলছে যে ঝিরঝির সাউন্ড, সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাউন্ড সম্ভবত একটু সমস্যা করতেছে। আচ্ছা, হ্যাঁ, অনেকেই উত্তর দিয়েছো। খালিদ হোসেন উত্তর দিয়েছো, তামান্না তাসনিম উত্তর দিয়েছো। তো এখন আমরা দেখো, আমরা এখন যে বিষয়গুলো দেখবো যে আসলে রেইনকোট গল্প থেকে কোন এমসিকিউ গুলো আমাদের আসলে পরীক্ষার জন্য জানতে হবে বা কোন তথ্যগুলো আমাদের গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এক নজর আসলে সেই বিষয়গুলো দেখি। একদম গল্পের শুরুর দিকে যদি আমরা যাই, আমরা একটু ঘটনাগুলো মনে করার চেষ্টা করি। একদম প্রথম দিকে আমরা কি দেখতে পাই? যে গল্পের শুরু হচ্ছে, শুরুতে একটা সুন্দর প্রবাদ দেওয়া আছে যে শনিতে 7, মঙ্গলে 3, আর সব 3 দিন। তো যে বৃষ্টিটার কথা গল্প কথক নুরুল হুদা শুরু করেছিল সেটার মেয়াদ আল্লাহ দিলে 3 দিন সে বলেছিল, অর্থাৎ মঙ্গলবারে বৃষ্টি শুরু হচ্ছে, মোটামুটি আমরা এটা বলতে পারি। তো সে ভাবতেছিল যে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে কি আর তার আসলে বাইরে যাওয়া লাগবে না, আর যে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নির্যাতন নিপীড়ন এটা হয়তো আজকে একটু বন্ধ থাকবে। কিন্তু ভাবলেও কিছুক্ষণ পরে দেখা যায় যে একজন এসে তাকে ডাকে। সে ব্যক্তিটা কে ছিল? আমাদের প্রিন্সিপাল, ঢাকা কলেজের যে প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপালের পিয়ন ছিল। তো পিয়নের নাম কি ছিল? ইসাক। আর প্রিন্সিপালের নাম ছিল কি? ডাক্তার আফাজ আহমেদ। তো এখান থেকে কিন্তু বিগত বছরগুলোতে বিভিন্ন বিষয়ের প্রশ্ন এসেছে যে রেইনকোট গল্পের প্রিন্সিপালের নাম কি ছিল, প্রিন্সিপালের পিয়নের নাম কি ছিল, এই টাইপের প্রশ্ন এসেছে। তো পিয়ন আসার পরে যথারীতি বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কথাবার্তা তাকে বলে। প্রথম নুরুল হুদা কি ভেবেছিল যে হয়তো কে না জানি এসেছে বা মিলিটারিরা এসেছে কিনা, তার জীবন আজকেই শেষ হয়ে যাচ্ছে কিনা। বাট পরে সে দেখতে পেল কি যে আসলে মিলিটারিরা কিন্তু ছিল না, ছিল প্রিন্সিপালের পিয়ন।
কার কথা বলা হয়েছিল? নুরুল হুদার কথা। তাহলে হাঁপানির সমস্যা কার ছিল? নুরুল হুদা। এই টাইপের যদি প্রশ্ন আসে যে হাঁপানি কার ছিল, তাহলে হাঁপানি কার ছিল? নুরুল হুদার ছিল। পাকিস্তানের জন্য প্রিন্সিপাল কি করে? দিন রাত দোয়া দুরূদ পড়ছে। কারণ প্রিন্সিপাল কি ছিল? সে আসলে মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তবে সব স্কুল কলেজ থেকে কি করতে হবে? শহীদ মিনার হটাইতে হবে। কারণ কি? শহীদ মিনার হচ্ছে পাকিস্তানের শরীরের কাঁটা। প্রিন্সিপালের মতে শহীদ মিনার ছিল পাকিস্তানের শরীরের কাঁটা। এই তথ্যগুলো এই গল্প থেকে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরো কিছু তথ্য আছে, আমরা দেখি। দেখো, আবার মিন্টু। মিন্টু কে ছিল? মুক্তিযোদ্ধা ছিল সে। আর সে ছিল নুরুল হুদার স্ত্রী আসমা, আসমার ভাই ছিল, অর্থাৎ সম্পর্কে তার শ্যালক। বইয়ের ভাইটার জন্যই তাকে কি করতে হয়? এক্সট্রা কথস্থ থাকতে হয়। কারণ কি? সে মুক্তিযুদ্ধে গেছে, কখন কে না জানি বুঝতে পারে। যদি বুঝতে পারে তখন দেখা যাচ্ছে যে সামহাও নুরুল হুদাকেও ঘেরে ফেলতে পারে তার পরিচয় জানার জন্য। এই জন্য আসলে সবসময় একটু ভয়ে থাকে যে কেউ জানতে পারতেছে কিনা যে তার শ্যালক মুক্তিযুদ্ধে গেছে। বাড়ি থেকে, হ্যাঁ, মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে মিন্টু চলে গেছে জুন মাসে। কয়েক তারিখে? জুনের 23 তারিখে। এই তথ্যটা পরীক্ষায় এসেছে যে কত তারিখে চলে যায় মিন্টু মুক্তিযুদ্ধে? জুনের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। নিচের ফ্ল্যাটে থাকা ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। এটা পরীক্ষা আসতে পারে। সর্দার গোছের রাজাকার কে ছিল? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে কয়বার বাড়ি পাল্টাইছে নুরুল হুদা? 4 বার। তার 2টা ছেলে মেয়ে আছে। ছেলের বয়স হচ্ছে 5 বছর আর মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর। তথ্যগুলো গুরুত্বপূর্ণ। 4 বার বাড়ি পাল্টাইছে। এ তথ্য থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। তার ছেলে মেয়ের বয়স থেকেও বিগত বছর প্রশ্ন এসেছে। তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই। এর পাশাপাশি দেখো, গল্পের আরেকটা পার্ট ছিল যে 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে। এই তথ্য দেওয়া ছিল। উর্দুর প্রফেসর আকবর সাদিদ, যেটা আমরা একটু আগে বললাম, বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। এই কথা কে বলেছিল? ওই যে বাসার টাইপের যে ছেলেটা ছিল, যার চা সিগারেটের দোকান ছিল, সেই ছেলেটা কি বলেছিল? যে বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। এখানে একটা তথ্য আছে। এই তথ্য থেকে আমাদের শূন্য স্থান দিয়ে বা এমসিকিউ টাইপ যে কোনো প্রশ্ন আসতে পারে। যেমন দেখো, রাতভর ট্রাঙ্কের হুঙ্কার, মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানি। তাহলে ঘেউ ঘেউ কি বলা হয়েছে? কুকুরের ঘেউ ঘেউ কিন্তু বলে নাই, বলছে স্টেন গানের ঘেউ ঘেউ, মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ, ট্রাঙ্কের হুঙ্কার আর কি মানুষের কাতরানি। প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে আছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা, তার ভারী কি মুখ। তাহলে ভারী কি মুখ কার? জাদ্রেল টাইপের যে মিলিটারি পান্ডা ছিল তার ভারী কি মুখের কথা বলা হয়েছে। এখন আরেকটা যে তথ্য আছে যেটা তোমরা অনেকবার পড়েছো, যে 10টা আলমারির যে বিষয়টা, এখান থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে, যেহেতু আমাদের বিষয়গুলো একটু দেখে যাইতে হবে। দেখো, অফিসের জন্য 3টা আলমারি আনা হয়েছিল, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য 2টা করে, টোটাল 6টা আলমারি আনা হয়েছিল। তাহলে কয়টা হলো? 9টা হলো। আর ইংরেজি ডিপার্টমেন্টের জন্য একটা, টোটাল কয়টা? 10টা আলমারি আনা হয়েছিল। আর যখন নির্যাতন করতেছিল তাকে, তারা নুরুল হুদাকে শেষ সময়, তো নুরুল হুদাকে বলা হয়েছিল তারা, সে যদি মুক্তিযোদ্ধাদের ঠিকানা বলে দেয় তাহলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়। এই জন্য তাকে কি খাওয়ানো হচ্ছিল? পাউরুটি আর দুধ খাওয়ানো হচ্ছিল। এই তথ্যগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন প্রশ্ন এসেছে। আশা করি তোমরা ক্লিয়ার। এই তথ্যগুলো তোমাদেরকে অবশ্যই, আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে গল্প থেকে কোন বিষয়গুলো আমাদের দরকার সেই বিষয়গুলো আমাদের আইডেন্টিফাই করতে পারা। কারণ তোমরা এগুলো অনেক পড়েছো, এমন না যে তোমরা আসলে পড়ো নাই, তোমাদের সব পড়া। বাট পরীক্ষার আগে একবার এই জিনিসগুলো তোমাদেরকে রিভিউ করে যাইতে হবে, তাহলে খুব সহজে দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে তোমরা ভালো করতে পারবে। এর পাশাপাশি এখানে পাঠ পরিচিতি থেকে প্রশ্ন আসতে পারে, সে তথ্যগুলো আমরা একবার একটু রিভিউ করি। দেখো, রেইনকোট গল্পটি প্রকাশিত হয়েছিল কত সালে? 1995 সালে। এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল। এই জাল স্বপ্ন স্বপ্নের জাল কিন্তু আবার প্রকাশিত হয় 1997। দুইটা সাল ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে 95-তে কি হয়? রেইনকোট প্রকাশিত হয়। বাট এই যে জাল স্বপ্ন স্বপ্নের জাল, এটা প্রকাশিত হয় কিন্তু 97-তে। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতি নিয়ে লেখা। এখন মুক্তিযুদ্ধ তখন কেমন পর্যায়ে ছিল? শেষ পর্যায়ে ছিল। এই তথ্য থেকেও এমসিকিউ এসেছে বিগত বছরগুলোতে। মুক্তিযুদ্ধের তখন কোন পর্যায়ে ছিল? শেষ পর্যায়ে ছিল। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু প্রকৃতি নুরুল হুদার মধ্যে কি সঞ্চারিত হয়েছিল? মুক্তিযুদ্ধের উষ্ণতা, সাহস, দেশপ্রেম আর তার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। আমরা যে বিষয়গুলো বললাম এতক্ষণ ধরে, তোমরা আসলে বুঝছো কিনা যে আমাদের আজকে ক্লাসের উদ্দেশ্য কি? আমরা মেইন বিষয় হচ্ছে আমরা জাস্ট রিভিশন দিচ্ছি। এই বিষয়গুলো আমরা পড়েছি অনেকবার, তো আমরা 100টা এমসিকিউ সলভ না করে 2টা এমসিকিউ সলভ করলাম। বাট আমরা তো
সম্পূর্ণ তথ্যগুলো আবার একটু দেখলাম। এই তথ্যগুলো থেকে প্রচুর এমসিকিউ বিগত বছরগুলোতে এসেছে। এই তথ্যগুলো যদি তোমরা একটু ভালো করে রিভিশন দিতে পারো তাহলে দেখবা যে ভালো করবা। আজকে ক্লাস প্রথম পত্র নিয়ে, সেকেন্ড পেপারের ক্লাস আগামীকাল হবে ইনশাআল্লাহ। সেকেন্ড পেপারের ক্লাস আগামীকাল হবে, আশা করি ক্লিয়ার। তাহলে রেইনকোট থেকে যে যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে বা যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আমরা মোটামুটি ক্লিয়ার। এই বিষয়গুলো পড়লে আমরা আশা করি যে রেইনকোট থেকে আমরা মোটামুটি প্রশ্নের উত্তর করতে পারবো। আর গুচ্ছের বাংলা প্রশ্ন খুবই সহজ হয়। গুচ্ছের বাংলা প্রশ্ন মোটামুটি দেখা যাচ্ছে যে 25 থেকে 26টা প্রশ্ন খুব সহজেই তুমি উত্তর করতে পারবা, যেগুলো একদম খুবই নর্মাল প্রশ্ন। বাট তোমরা এই যে রিভিশনের ঘাটতি তোমাদের, এটার জন্য দেখা যাচ্ছে তোমরা পরীক্ষা অনেক খারাপ করতেছো অনেকেই। পরীক্ষার পরে দেখা যাচ্ছে যে প্রশ্নগুলো যখন সমাধান করতে যাও তখন মানে সেই জিনিসটা তো অনেক সহজ ছিল, বাট তারপর আমি পরীক্ষায় ভুল করছি। তো এই শেষ সময় এসে আসলে এই ভুল আর করা যাবে না। তো পরবর্তী প্রশ্নে যাই আমরা। জীবন ও জগৎকে গভীর অন্তর্দৃষ্টি সহযোগে পর্যবেক্ষণ করেছেন কে? লেখক পরিচিতি থেকে গুচ্ছে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। তো এমন তথ্য সেখানে দেওয়া হয় না যে তথ্য আসলে বইয়ের ভিতরে নাই বা ডিপলি কোনো প্রশ্ন দেওয়া হয় নাই। লেখক পরিচিতি থেকে বিগত বিভিন্ন এই যে 5 বছরের যে প্রশ্ন আমরা সমাধান করেছিলাম সেখানে কিন্তু 7 থেকে 8টা প্রশ্ন ছিলই। বাট এই প্রশ্নগুলো কিন্তু টেক্সট বইয়ের ভিতরে যে তথ্য ছিল লেখক পরিচিতি নিয়ে সেগুলো। তা আমাদেরকে কি করতে হবে? লেখক পরিচিতিগুলো একবার রিভিশন দিয়ে যেতে হবে ভালো করে। তো এই জীবন আর জগৎকে গভীর অন্তর্দৃষ্টি সহযোগে পর্যবেক্ষণ করার কথা বলা হয়েছিল কার? সেটা কি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, নাকি শরৎচন্দ্র, নাকি আখতারুজ্জামান ইলিয়াস? দেখি তোমরা কে কি উত্তর দিচ্ছ। ইংরেজি ক্লাস তো হচ্ছে, একজন জিজ্ঞাসা করেছে যে ইংরেজি ক্লাস তো হয়েছে সম্ভবত, পেজে বেশ কিছু তোমরা দেখতে পাবা। কেউ উত্তর দিয়েছো ক, ঘ উত্তর দিয়েছো। ঘ যারা উত্তর দিয়েছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরই হচ্ছে আখতারুজ্জামান। সঠিক উত্তর হচ্ছে আখতারুজ্জামান। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা লেখক পরিচিতি পড়তে হবে। এখন আমরা কি করব? আমরা এক্সট্রা তথ্য আপাতত দরকার নেই, আপাতত টেক্সট বইয়ের যে তথ্য আছে, টেক্সট বইয়ের তথ্য তোমরা এবার জানো কিনা জানি না, তোমাদের কিছু বিষয় আসলে বুঝতে হবে। প্রশ্নের প্যাটার্ন কেমন হইতে পারে এটা একটু চিন্তা ভাবনা করতে শিখতে হবে। যেমন এবার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় করতেছে। তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই বিগত বছরের বিভিন্ন প্রশ্ন দেখতে হবে। আমি যে প্রশ্নগুলো এখানে নিয়েছি এখানে বেশ কিছু প্রশ্ন ওই ধাঁচের ছিল। তো দেখা যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিসেন্ট কোনো পরীক্ষা হয় নাই, বেশ অনেক আগেই পরীক্ষা হয়েছে। তো এই প্রশ্নগুলোর প্যাটার্ন কেমন ছিল এগুলো তোমরা জাস্ট একবার একটু দেখতে পারো, তাহলে মোটামুটি বুঝতে পারবা যে আমরা আশাবাদী যে গুচ্ছের প্রশ্ন খুবই সহজ হবে। গুচ্ছের প্রশ্ন খুবই সহজ হবে যদি তুমি একটু ঠিকঠাকভাবে উত্তর করতে পারো। তো আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য এখানে দেখবো। তার সম্পর্কে প্রশ্ন আসতে পারে, সে গুরুত্বপূর্ণ রাইটার। প্রথমত তিনি জন্মগ্রহণ করেছিলেন গাইবান্ধার গটিয়া গ্রামে। সাল থেকে প্রশ্ন আসে নাই এখনো পর্যন্ত, জন্মসাল থেকে প্রশ্ন আসে নাই, কিন্তু জন্মস্থান থেকে প্রশ্ন এসেছে। কোথায়? গাইবান্ধার গটিয়া। তার পিতার বাড়ি কোথায় ছিল? বগুড়া শহরের উপকণ্ঠে নারুলি গ্রামে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বগুড়া জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই হিসাবে যেহেতু তিনি তার পিতৃনিবাস বগুড়া, এটা জেনে রাখতে পারো। তার পিতৃপ্রদত্ত নাম এখানে গুরুত্বপূর্ণ না, এটা লাগতেছে না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, এটা পড়ে রাখতে পারো, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। এর পাশাপাশি যেটা আমরা দেখতেছিলাম যে দেখো, তিনি কখনো লেখার সংখ্যা বৃদ্ধির উপর জোর দেননি, বরং গুরুত্ব দিয়েছেন কিসের উপরে? তিনি গুরুত্ব দিয়েছেন গুণগত মানের উপরে। তার সবসময় লক্ষ্য ছিল কি? লেখার গুণগত মান ঠিক রাখা। কয়টা লিখলাম না লিখলাম এটা আসলে তার কোনো বিষয় ছিল না। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। যে প্রশ্নটা আমরা মাত্র নিলাম যে জীবন ও জগৎকে গভীর অন্তর্দৃষ্টি সহযোগে পর্যবেক্ষণ করেছেন, তাহলে কে? আখতারুজ্জামান ইলিয়াস। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিভিন্ন বিষয় নিয়ে তিনি লিখেছেন। এইগুলো আমাদের দরকার নাই। আমাদের যেটা দরকার এখানে যে মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেও তার রয়েছে গভীর দক্ষতা। অর্থাৎ আমরা যদি বলি যে মানুষের মনস্তত্ত্ব নিয়ে কার লেখালেখি বা কোন লেখক লেখালেখি করেছেন, তাহলে কে হবে? আখতারুজ্জামান ইলিয়াস। তার 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত হয়েছে মাত্র কয়টি? 28টি গল্প। এছাড়া তার 2টা উপন্যাস আছে, একটা প্রবন্ধ সংকলন আছে। গল্প গ্রন্থগুলো কি? যে অন্য ঘরে অন্য সার, এই যে খোয়ারি, এই দুধ ভাতে উৎপাত, খোয়ারি, অন্য ঘরে অন্য সার, জাল স্বপ্ন স্বপ্নের জাল, এগুলো নিয়ে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। তার বিখ্যাত যে উপন্যাস সিলেকোটার সেপাই আর খোয়াবনামা, এগুলো গুরুত্বপূর্ণ। আশা করি যে রেইনকোট রিলেটেড বা আখতারুজ্জামান ইলিয়াস রিলেটেড যে প্রশ্নগুলো আসবে সে বিষয়গুলো তোমরা খুবই ভালো করবা। এই তথ্যগুলো তোমরা সবাই পারো, জাস্ট আরেকবার করে তোমরা একটু রিভিশন দিবা, তাহলে দেখা যাচ্ছে যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বাংলা অংশে তোমরা অনেক ভালো নাম্বার পাবা। পরবর্তী প্রশ্ন, 2 হতে পারে কোন প্রসঙ্গে বলা হয়েছে? খুবই সহজ প্রশ্ন, এটা আমরা মডেল টেস্টেও নিয়েছি।
যে মডেল টেস্ট নিয়েছিলাম সেখানে প্রশ্ন আমরা দেখিয়েছি কি হতে পারে। কৈলাস মিথ্যা কথা বলতে পারে, কানাই দলবল নিয়ে আবার আসতে পারে, সাপ বেশি থাকতে পারে, বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে। যদি প্রশ্নটা আমরা দেখি তাহলে প্রশ্নটা কিন্তু আমাদের নেওয়া হয়েছে বিলাসী থেকে। বিলাসীর কোন সময়ের ঘটনা এটা? যখন সবাই একসাথে সাপ ধরতে যায়। কে কে? ন্যাড়া, মৃত্যুঞ্জয় আর বিলাসী। তখন কিন্তু ন্যাড়া ভাবতেছিল যে, মৃত্যুঞ্জয় ভাবতেছিল যে এখানে হয়তো আসলে সাপ ওভাবে নাই, থাকলেও বড় জোর একটা থাকতে পারে। বাট বারবার কিন্তু মৃত্যুঞ্জয়কে বা ন্যাড়াকে বিলাসী বোঝানোর চেষ্টা করতেছিল যে এখানে সাপ একাধিক, তো সাপ তো আছেই বটে, সেটা দুইয়ের অধিকও দুই হতে পারে। তো কি থাকতে পারে? যে সাপ বেশি থাকতে পারে, সেই প্রসঙ্গে কিন্তু এটা বলা হয়েছিল। অনেকেই উত্তর করে জগৎ সাপ বেশি থাকতে পারে, এই প্রসঙ্গে কথাটা বলা হয়েছে। এখন আমরা যে বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে বিলাসী থেকে আমাদের কি টাইপের প্রশ্ন আসতে পারে। প্রথমত গল্পের যে প্রথম যে পার্টগুলো আছে, যে কত ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যা অর্জন করতে যায়, কত ক্রোশ করে, কত ক্রোশ দেখি, তোমরা একটু কমেন্ট করো তো দেখি। অনেকেই 3-এর উত্তর দিয়েছো, বলো নেরা কত ক্রোশ পথ অতিক্রম করে স্কুলে যায়? কত ক্রোশ মানে যাতায়াত, শুধু যাওয়ার কথা না, যাতায়াত কত ক্রোশ ছিল বলো তো? অনেকেই 3-এর সঠিক উত্তর দিয়েছো, গুড। এই তো গুড, এই তো অনেকেই লিখেছো। তো এখানে বেশ কিছু তথ্য আছে, যেমন তাকে যদি জিজ্ঞাসা করা হইতো বাবরের বাবার নাম কি, ওই হুমায়ুনের বাবার নাম কি, সে ভুলভাল তথ্য লিখতো, সে পড়াশোনা করতো না। আবার ওখানে বেশ কিছু গাছের কথা বলা আছে, যার মধ্যে বৈশি ফল, অপর্যাপ্ত ফলের কথা বলা আছে। প্রথম যে বর্ণনাগুলো আছে এই বর্ণনাগুলো একবার দেখে নিবা, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে যে বাস্তবিক যে গল্পের মেইন পার্টের বর্ণনা, সেখানে প্রথমের দিকের যদি বর্ণনা আমরা বলি যে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে পড়তো। 3rd ক্লাস বলতে বর্তমানে কোন শ্রেণীকে বোঝাচ্ছে? 8ম শ্রেণীকে বোঝাচ্ছে। এই তথ্যগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এখানে আরেকটা কথা বলা আছে যে 40-এর কোটা। 40-এর কোটা বলতে কত পর্যন্ত বয়স বোঝাইছিল? 40 থেকে 49 বছর। অর্থাৎ আমাদের গল্পের যে কথক ছিল, গল্পের কথকের বয়স আসলে কি হইতে পারে? 40 থেকে 49, এর ভিতরেই আসলে হতে পারে। 3rd ক্লাসে পড়িত কে? মৃত্যুঞ্জয়। তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, 2nd ক্লাসে উঠিবার খবরও পাই নাই। তার কি ছিল? আম কাঁঠালের বাগান ছিল। কার আম কাঁঠালের বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের। কত বিঘার ছিল? 20-25 বিঘার। কত বিঘার ছিল? 20-25 বিঘার আম কাঁঠালের বাগান ছিল। সে কি করতো? ওই আমের বাগান জমা দিয়েই তার কি খরচ চলিত। এই তথ্যগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সে যখন অসুস্থ হইল, অসুস্থ হলে একদিন কি সন্ধ্যাবেলায় কিন্তু দেখতে গেছিল তাকে। কে দেখতে গেছিল? ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখতে গেছিল। তো দেখতে যাওয়ার পরে কিন্তু ওখানে বেশ কিছু বর্ণনা ছিল, যার মধ্যে ইম্পর্টেন্ট একটা বর্ণনা হচ্ছে যে 1.5 মাস হতে সে শয্যাগত। কয় মাস? 1.5 মাস। মাঝে কি সে 10-15 দিন অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল। এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর বাগান ছিল 20-25 বিঘার, কথা তোমরা জানোই। এর পাশাপাশি ওখানে যে আরো বেশ কিছু তথ্য যদি আমরা বলি, যেমন মেকি প্রতিভক্তির যে পার্টটা আছে, এটা তোমরা একটু দেখবা। মেকি প্রতিভক্তি কি? ওই যে ন্যাড়ার একটা আত্মীয়া ছিল যে 25 বছর যাবৎ সংসার করেছে, বাট সংসার করলেও কি হচ্ছে, তাদের মধ্যে প্রকৃত ভালোবাসা ছিল না, যে কারণে তার স্বামী মারা গেলে সে আসলে তার স্বামীর লাশের পাশে থাকতে পারে নাই। ঠিক ওই ঘটনা পরপরই কিন্তু আরেকটা ঘটনা বলা আছে, যেমন এক ব্রাহ্মণের পুত্রবধূ যে আসলে কাশিতে গেছে, বাট কাশিতে গেলেও জায়গাটা সে ভালো কাজের সাথে জড়িত ছিল না, সে অনৈতিক কাজে জড়িত ছিল। ওখানে বেশ কিছু বর্ণনা দেওয়া আছে, এগুলো তোমাদেরকে একবার দেখে যাইতে হবে। আবার যখন গোয়ালার বাড়িতে সাপ ধরতে যায়, মিনিট 15-20 পরে মৃত্যুঞ্জয় যে একটু বমি করে, এই বিষয়গুলো সম্পর্কে একটু পড়তে হবে। এর পাশাপাশি মৃত্যুঞ্জয় আর বিলাসীকে নির্যাতন করার জন্য যে গ্রাম থেকে মানুষজন সন্ধ্যাবেলায় যায়, এগুলো থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো থেকেই মোটামুটি প্রশ্ন এসেছে। এর বাইরে আর প্রশ্ন এখান থেকে আসে নাই। তোমরা কি করবা? বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে ওগুলো আর একবার একটু রিভিউ করে যাওয়া, তাহলে হবে। মানুষের মাঝে রয়েছে এক ড্যাশ ও ড্যাশ সম্ভাবনার বীজ। দুইটা বিষয় কিন্তু আমরা দেখলাম। আমরা রেইনকোট দেখেছি, বিলাসী থেকে যে যে প্রশ্নগুলো দরকার বা যে অংশগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমরা বলেছি। এই অংশগুলো তোমরা অবশ্যই রিভিশন দিবে। এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে মানব কল্যাণ। এখন বিষয় হচ্ছে
গল্পের কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আমরা আলোচনা করতে পারি, আমাদের খুব মনে থাকে, বাট প্রবন্ধ থেকে প্রশ্ন উত্তর করা কিন্তু একটু ডিফিকাল্ট। তো সেই হিসাবে আমাদের এই প্রবন্ধটা একটু ভালো করে আর একবার পড়ে যাইতে হবে। যারা পড়েছই তো, আর যারা খুব ভালো পড়া নেই তারা পড়ে যাবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আবুল ফজল। আবুল ফজল তোমাদেরকে আমরা যে মডেল টেস্ট গুলো নিয়েছি সেখানে বারবার আমরা আবুল ফজল থেকে প্রশ্ন দেখিয়েছি। কারণ কি, আবুল ফজল থেকে বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে, গুচ্ছতে প্রশ্ন এসেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল, তিনি চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন, এই জায়গার নাম নিয়েও প্রশ্ন এসেছে, অর্থাৎ তার সকল বিষয় গুরুত্বপূর্ণ। আর তার যে উল্লেখযোগ্য লেখা আছে যে চৌচির, রাঙা প্রভাত, এগুলো একটু দেখে যাবা। চৌচির, রাঙা প্রভাত, 21 মানে মাথা নত না করা, 21 মানে মাথা নত না করা, অর্থাৎ আবুল ফজল সম্পর্কে আমাদের একটু দেখে যাইতে হবে। এর পাশাপাশি আমাদের মানব কল্যাণটা একবার পড়ে যেতে হবে, মানব কল্যাণ সম্পর্কে পড়ে যেতে হবে। তো মানুষের মধ্যে কি আছে? অদম্য, অসীম, অদম্য, অনন্ত, অনন্ত, অদম্য, অসীম, অনন্ত। দেখি তোমরা একটু উত্তর করো, দেখি কে কি উত্তর করতেছ। একজন এখানে কমেন্ট করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমের পক্ষে আপনি। খুব ইন্টারেস্টিং করছেন, কিছুদিন পরপরই দেখা যায় এটা চলে আসে। তো অবশ্যই সেকেন্ড টাইমের পক্ষে, বাট এখানে কিছু কথা আছে, যৌক্তিক সবকিছু সিদ্ধান্ত নিতে হবে সেই হিসাবে, বুঝছো? এটা নিয়ে অন্য এক সময় আলাপ দিব আর কি। হ্যাঁ, চট্টগ্রাম ভার্সিটির উপাচার্য ছিল ফারিহা, সুন্দর একটা তথ্য বলেছে, গুড। এই যে মানুষের মধ্যে কি আছে, চারের কিন্তু অনেকেই অনেক উত্তর দিয়েছো, কেউ গ বলেছ, কেউ ক, কেউ ঘ, এইভাবে তো উত্তর দেওয়া যাবে না। মানুষের মধ্যে কি আছে? গুড, এই তো অনেকেই উত্তর দিয়েছ। 5 না তো, আমরা তো তখন 4-এ আছি। গুড গুড, এই তো হৃদয়ানাল মুজাহিদ উত্তর দিয়েছে। মানুষের মধ্যে কি আছে? মানুষের মধ্যে আছে কি? অদম ও অনন্ত সম্ভাবনার বীজ। অদম্য ও অসীম সম্ভাবনার বীজ কি আছে? অদম্য ও অসীম সম্ভাবনার বীজ। গুড। তাহলে এখানে কি দেখলাম? এটা একটু টাফ। একটু টাফ মানে কি? এখানে চরিত্র নাই, এখানে অনেক ডিপলি প্রশ্ন করা সম্ভব। এটা অবশ্যই একবার করে পড়ে যাইতে হবে পরীক্ষার আগে। আগে যাই পড়েছো একবার এটা পড়ে যাইতে হবে, এটা অবশ্যই পড়তে হবে। মানব কল্যাণ থেকে প্রশ্ন আসতে পারে। কোন রচনায় মানুষের আত্মাহুতির মাহাত্ম্য প্রগাঢ়তা লাভ করেছে? কোন রচনায়? ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, 18 বছর বয়স, রেইনকোট। কোন রচনায়? দেখি কোন রচনা, এটা উত্তর করো। কোন রচনায়? কোন রচনা? এটা 5-এর উত্তর করো। কোন রচনায়? কোন রচনায়? দেখি এটাকে কি উত্তর দিচ্ছ। 4-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছো, গুড। 5-এর কথা বলো। কোন রচনায় মানুষের আত্মাহুতির প্রগাঢ়তা লাভ করেছে? গ। একজন বলেছে 5-এর খ। 5-এর খ মানে আমি কিংবদন্তির কথা বলছি, গুড। এবার আরেকজন উত্তর বলেছ 5-এর বি, কেউ বলেছে গ। পাশের খ। যা বুঝলাম যে তোমরা আসলে পড়াশোনা করেছো, অনেক অনেক পড়াশোনা করেছো, বুঝছো। বাট এই যে প্রশ্নটা আমি এখানে দিছি, এই প্রশ্নটা দেখা যাচ্ছে যে আমাদের যে মডেলটা সলভ হয়েছে সেখানে এই সেম প্রশ্ন প্র্যাকটিস করানো হয়েছে। বাট তারপরেও যখন এখন ক্লাসে এই প্রশ্ন নিচ্ছি, যারা আমাদের পরীক্ষা দিছো, আমি জানি যে তোমরা পরীক্ষা দিছো, আর পরীক্ষা না দিলে অ্যাটলিস্ট ক্লাসটা দেখছো, তারপরেও তোমরাই আবার এখন ভুল করতেছো। কেন আসলে আমাদের চান্স অনেকের হচ্ছে না? এই কারণে যে আমরা যখন জিনিসগুলো একবার ভুল করি, ওই জিনিস আমরা আবার ভুল করতেছি। একবার ভুল করলে কেন আসলে আমরা ভুল থেকে বেরোতে পারতেছি না? যে এমসিকিউ আমরা একবার ভুল করব, সেই এমসিকিউ কেন আমাদের আসলে পরে আবার ভুল হবে, তাই না? আমাদের তো এমনভাবে পড়া উচিত যে কোনো এমসিকিউ যদি আমাদের একবার ভুল হয়, তাহলে কি সঠিক উত্তর জানার পরে এই এমসিকিউ আমাদের আর কখনো ভুল হবে না। আমাদের আসলে এমনভাবেই পড়া উচিত, বাট তারপরেও হচ্ছে না। মানে এই এমসিকিউগুলো অনেকবার পড়ানো হয়েছে, তোমাদের বারবার বলা হয়েছে যে পাঠ পরিস্থিতি তোমরা ভালো করে পড়বা, পাঠ পরিস্থিতি পড়লেই তোমরা খুব সহজে উত্তর করতে পারবা। বাট তোমরা কি করো না? পাঠ পরিস্থিতি ঠিকভাবে পড়ো না। পড়ি কিন্তু এক্সামে ভুলে যায়, এভাবে গেলে তো হবে না। পড়লে এক্সামে ভুলে কিভাবে মানুষ? পড়লে তো এক্সামে ভোলার কথা না।
পড়লে তো এক্সামে ভোলার কথা নাই। এই প্রশ্নটা বিরাট সংখ্যক শিক্ষার্থী উত্তর ভুল দিয়েছো, এখনো পর্যন্ত আসলে যৌক্তিক উত্তর আমি পাইলাম না। সবাই খ খ, যারা খ উত্তর দিয়েছো আসলে হয় নাই। খ উত্তর যারা দিয়েছো সবাই মোটামুটি খ উত্তর দিয়েছো, যে আমি কিংবদন্তির কথা বলছি, হয় নাই। মানুষের আত্মাহুতির মাহাত্ম্য প্রগাঢ়তা লাভ করেছে ফেব্রুয়ারি 1969 কবিতায়। কোন কবিতায়? ফেব্রুয়ারি 1969। কোথায় পাবো? পাঠ পরিচিতি। ফেব্রুয়ারি 1969-এর পাঠ পরিচিতি পড়বা। পাঠ পরিচিতি পড়লে সুন্দর করে ওখানে লেখা আছে। এর আগে কিছু কথা বলি ফেব্রুয়ারি 1969 নিয়ে কি করতে হবে। সবচেয়ে যে বিষয়টা হচ্ছে কবিতার শেষের যে অংশটা, কবিতার শেষের যে পৃষ্ঠা, এইখানের অংশগুলো ভালো করে পড়তে হবে অবশ্যই। ওই যে বরকত কি করে, সালাম কি করে, এই জিনিসগুলো পড়তে হবে। বরকত কি করে? বুক পাতে। কোথায়? ঘাতকের থাবার সামনে। এই যে সালামের চোখ আজ কি? আলোচিত ঢাকা, আলোচিত ঢাকা। সালামের মুখ আজ কি? তরুণ শ্যামল পূর্ব বাংলা, তরুণ শ্যামল পূর্ব বাংলা। এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। কি বর্ণমালার কথা বলা আছে? কেমন বর্ণমালা? অবিনাশী বর্ণমালা। আর বরকত গাঢ় উচ্চারণে কি বলে? যে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। ওকে, তো এই তথ্যগুলো আর একবার দেখে যাইতে হবে অবশ্যই ফেব্রুয়ারি 1969 সম্পর্কে। খুবই করুণ কথা যে তোমরা আসলে এই সময় এসেও ফেব্রুয়ারি 1969-এর প্রশ্নগুলো ভুল করতেছো। আমরা একটু পাঠ পরিচিতি দেখি যে আসলে কোন অংশে ফেব্রুয়ারি 1969-এর এই কবিতার এই কথা বলা আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, ফেব্রুয়ারি 1969 শীর্ষ কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কি থেকে? নিজ বাসভূমে। তো শামসুর রহমানের বর্ণনা কিন্তু আমরা এখানে রাখি নাই। আমাদের কি করতে হবে? অবশ্যই শামসুর রহমান সম্পর্কে পড়তে হবে। শামসুর রহমান সম্পর্কে পড়তে হবে, তিনি গুরুত্বপূর্ণ, কারণ তার থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। শামসুর রহমান থেকে অবশ্যই প্রশ্ন পড়তে হবে। শামসুর রহমান এবং সুকান্ত থেকে বিভিন্ন বছরের প্রশ্ন এসেছে গুচ্ছতে, অর্থাৎ এই দুইজন রাইটার আমাদের গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়তে হবে। ফেব্রুয়ারি 1969 সংগ্রামী চেতনার কবিতা, দেশপ্রেমের কবিতা, গণজাগরণের কবিতা। 1969-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গের যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। এত কিছু আমাদের লাগতেছে না, পরের অংশে যাই, যেটা দরকার। কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। এটাও পরীক্ষা আসার মতো তথ্য। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে কবির গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূত করে তুলেছেন। দুইটা, একটা হচ্ছে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে কোন রচনায়, সেটাও ফেব্রুয়ারি 1969-এ। আবার দেশকে ভালোবেসে মানুষের যে আত্মদান ও আত্মাহুতির মাহাত্ম্য প্রগাঢ়তা লাভ করেছে কোন রচনায়, সেটাও ফেব্রুয়ারি 1969-এ। এর পাশাপাশি কবিতাটিতে 21-এর রক্তঝরা দিনগুলো, এগুলো আসবে, আসার মতো না, এগুলো তোমরা এমনি পারবা। এর পাশাপাশি এই কবিতাটা কি গদ্য ছন্দে লেখা, গদ্য ছন্দে। এগুলো তোমাদের অনেক পড়া আছে, বাট এই যে তথ্যগুলো, এগুলো একবার দেখার চেষ্টা করবা। দুর্বাসার মায়ের নাম কি ছিল? দেখো, বিদ্রোহী কবিতা থেকে প্রশ্ন আমাদের আসার অনেক জায়গা আছে। বিদ্রোহী কবিতা, তার মধ্যে একটা মেইন জায়গা হচ্ছে শব্দার্থ। শব্দার্থ থেকে বিদ্রোহী কবিতার প্রশ্ন আসতে পারে। আর বিদ্রোহী কবিতা অনেক শব্দার্থ আছে যেগুলো আসলে অনেক টাফ, আমাদের অনেক টাফ। তৌসিয়া তাফহিম, তোমার এখন আসলে ক্লাস করা উচিত না, বুঝছো? জীবনে আমাদের আসলে একটু মানসিকভাবে ভালো থাকা উচিত। আল্লাহ এখন একটা ভালো সময় দিছে, সময়টাকে কাজে লাগাও, প্রচুর চিল করো। এখন আসলে ক্লাস করা উচিত না, যেহেতু এখন ভালো জায়গায় চান্স হয়েছে, সবই হয়েছে, সেই হিসাবে এখন রিল্যাক্স থাকা উচিত। একটাই জীবন, এত পড়াশোনা করে কি হবে আসলে, বুঝছো? এত পড়াশোনা করে কি হবে? যাই হোক, দুর্বাসার মায়ের নাম কি ছিল? অনুসোয়া ছিল। বাট এই বানানটা প্রথমে খেয়াল করো, অনেকেই কিন্তু এই যে অপশানে একটা উত্তর দেখলেই মনে করো মার করে দেয় যে সঠিক উত্তরটা পেয়ে গেছি, সেই দিছি পরীক্ষা, পুরো ফাটাই দিছি, বাট দেখা যায় নিজেই ফেটে যাচ্ছে পরীক্ষার শেষে। হবে না, এইভাবে অপশান দেখলেই কখনো উত্তর করা যাবে না। এখানে কিন্তু দন্তসের সাথে রস্যু দেওয়া আছে, রস্যু দেওয়া আছে, এই রস্যু থাকলে উত্তর করা যাবে না। বানান কি? অনুসোয়া বানানে কিন্তু দীর্ঘ, দন্তের সাথে কিন্তু দীর্ঘ হবে, এই জিনিসটা একটু খেয়াল করো। এখন বিদ্রোহী কবিতার শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ। শব্দার্থ থেকে একটা এমসিকিউ আশাবাদী আমরা আসতে পারে।
তো কোন এমসিকিউ গুলো আসতে পারে শব্দ অর্থের ক্ষেত্রে আমরা এখন একটু এক নজর একটু দেখার চেষ্টা করি। দেখো, প্রথমত নটরাজ সম্পর্কে আমাদের দেখতে হবে। নটরাজ কি ছিল? শিব বা মহাদেবের আর এক নাম ছিল নটরাজ। সৃষ্টির ধ্বংসকালে ধ্বংসের এই দেবতার ভয়ঙ্কর মূর্তিময় নৃত্য থাকবে, সে বিষয়টা এখানে বলা হয়েছে। এই যে চোখে দেখিনি বানান ঘ হবে, এই যে দেখছো, পরীক্ষা হলেও কি হবে, তোমরা কিন্তু অনেকেই পরীক্ষায় এরকম চোখে দেখবে না, অনেকেই দেখো এটার উত্তর ক দিয়েছো। ক যারা দিয়েছো তারা কিন্তু পরীক্ষার হলে এভাবে ভুল করবা। ক কিন্তু হবে না, ওখানে কিন্তু বানান ভুল ছিল। এই যে যন্ত্রসার সাথে রস্য ছিল, রস্য কিন্তু হবে না, কি হবে? দীর্ঘ হবে। এই বানানগুলো একটু খেয়াল করো পরীক্ষার হলে। টর্পেডো সম্পর্কে বলা আছে। টর্পেডো কি? ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র। ভীম সম্পর্কে বলা আছে। ভীম শব্দের অর্থ হচ্ছে ভীষণ বা ভয়ানক। ভীম কে ছিল? পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, ইনি গদা নিয়ে যুদ্ধ করতে পারঙ্গম। ধৈর্যটি কি ছিল? শিব বা মহাদেবের অন্য আর এক নাম। জটাধারী শিবের জট ধূম্রবী বলে তাকে ধৈর্যটি বলা হয়। তাকে ধৈর্যটি বলা হয়েছে, নটরাজ বলা হয়েছে। এই তথ্যগুলো একটু মাথায় রেখে অবশ্যই। ইন্দ্রাণী, ইন্দ্রাণী সুত, সুত শব্দের অর্থ কি? পুত্র। তো ইন্দ্রের স্ত্রীর নাম কি ছিল? ইন্দ্রাণী বা সতী। আর তার পুত্রের নাম কি ছিল? জয়ন্ত। তাহলে যদি জয়ন্তের মায়ের নাম আসে পরীক্ষায়, তাহলে জয়ন্তের মায়ের নাম কি? জয়ন্তের মায়ের নাম হচ্ছে সতী। তথ্যটা বোঝার চেষ্টা করো। প্রথম হচ্ছে ইন্দ্রাণী সুত মানে কি? ইন্দ্রাণীর পুত্র। সুত শব্দের অর্থ কি? পুত্র। এখন ইন্দ্রাণীটা কে ছিল? ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী। এই ইন্দ্রাণীর আরেকটা নাম কি ছিল? সতী। আর তার পুত্রের নাম কি? জয়ন্ত। থেকে প্রশ্ন আসতে পারে। বেদুইন কোথাকার ছিল? আরব দেশের একটি যাযাবর জাতি ছিল। চেঙ্গিস খান সম্পর্কে একটু জানা দরকার। তিনি কোন জাতির যোদ্ধা ছিলেন? মঙ্গল জাতির যোদ্ধা ছিলেন। পিনাক, পিনাক পানি ডমরি ত্রিশূল। শিব বা মহাদেব পিনাক নামক ধনু ধারণ করতেন বলে তার নাম পিনাক পানি। দেখো আমরা এখানে যে দেখে আসলাম, নটরাজ দেখে আসলাম, ধৈর্যটি দেখে আসলাম, এখানে কিন্তু আবার পিনাক পানির ডমরু ত্রিশূল মানে শিবের আর একটা নাম কি? পিনাক পানি। তার হাতে কি থাকতো? ডমরু নামক ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র ও ত্রিশূল। আমি চক্র ও মহাশঙ্খ। বিষ্ণু বা সুদর্শন চার হাত বিশিষ্ট। তার একটা হাতে কি থাকতো? শঙ্খ, চক্র, গদা ও পদ্মা। এখানে বিষ্ণুর হাতের শঙ্খ ও চক্রকে বোঝানো হয়েছে। প্রণবনাথ কি? অলঙ্কারধ্বনি। দুর্বাসা কে ছিল? ভারতের পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট মুনি। মহেশ্রী অত্তের অরুষে ও তার স্ত্রী অনুসয়ার গর্ভে দুর্বাসার জন্ম। এর কোপানলে পরে অনেকেই দগ্ধ হন। বিশ্বামাত্রিক, বিশ্বমিত্র কি ছিল? বিশিষ্ট ব্রহ্মার্ষি, যিনি কি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেও কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণত্ব লাভ করেন। অরফিয়াস সম্পর্কে বলা আছে। অরফিয়াসের তথ্য আমাদের দরকার। তিনি কি ছিলেন? গিরিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো ও মিউস ক্যালোপির পুত্র ছিলেন। তবে মতান্তরে অনেকেই মনে করেন যে ইনি থ্রেসের রাজা ইরিগাসের সন্তান। তিনি কি? যন্ত্রসঙ্গীতে পারদর্শী ছিলেন। তার যে তথ্য মিথ্যা প্রচলিত আছে, তোমরা পড়েছো কিনা জানি না, এটা ওখানে বর্ণনাটা এমন যে তার ওই প্রিয়তমা যখন মারা যায় তখন সে দেবতার কাছে গেলে দেবতারা তাকে একটা গুহার ভিতরে সে যায়। তো গুহার ভিতরে ঢুকলে দেবতারা তাকে বলে যে প্রথমত কি করতে হবে, তাদেরকে সন্তুষ্ট করতে হবে তার সুর দিয়ে। তো সেটা সে সম্ভবপর করতে পারে। তারপরে দেবতারা বলে যে তোমাকে গুহার থেকে কি করতে হবে? সোজা বেরিয়ে যাইতে হবে, পিছনে তাকাইলে হবে না। তুমি যখন গুহা থেকে বেরোয় যাওয়া, বাইরে বেরোয় গেলে দেখবা যে তোমার প্রিয়তমাও আসলে চলে আসছে। বাট সে কি করে? সে গুহা থেকে বেরোনোর আগে কিছু দূর গিয়েই তার মনে হয় যে আসলেই কি আসতেছে। সে যখন পিছে ফিরে তাকায় তখন আসলে তার স্ত্রীকে বা তার প্রিয়তমাকে আর আসলে বাঁচানোর কোনো সুযোগ থাকে না। এই জন্য দেখা যায় যে এখানে কিন্তু বলা আছে যে তার ওই যে সামান্য ভুলের জন্য তার ওই সাফল্য অধরা হয়ে যায়। কোন ভুল? ওই যে তাকে পিছনে তাকানোর জন্য নিষেধ করা হয়েছিল, বাট সে শুনে নাই। পিছনে তাকাইলে কি হলো? তার প্রিয়তমাকে আসলে সে ফিরে পায় নাই। পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার, যমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র। অস্ত্র হিসাবে পরশু বা কুঠার ধারণ করায় তার নাম হয় কি? পরশুরাম। ইনি পিতার আদেশে কি করেন? কুঠার দিয়ে মাতৃহত্যা করেন, আবার সাধনা বলে মাকে বাঁচিয়ে তোলেন। পরশুরাম কি করেছিলেন? 21 বার ক্ষত্রিয়দের নিধন করেন। ক্ষত্রিয়দের কাজ কি ছিল? যুদ্ধ করা। ক্ষত্রিয়রা কি করত? যুদ্ধ করত। শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় জ্যেষ্ঠ ভ্রাতা ছিল। হল শব্দের অর্থ লাঙ্গল। বলরাম শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় জ্যেষ্ঠ ভ্রাতা। এই যে কৃপা নিয়ে প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে তরবারি। যাই হোক, পরবর্তী প্রশ্ন আমরা। সজাগ রইতে হবে রাতটা, উক্তিটি কার? প্রশ্নটা কি থেকে নেওয়া হয়েছে? মাসি পিসি থেকে। কি থেকে নেওয়া হয়েছে? মাসি পিসি। মাসি পিসিও আমাদের গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গল্প কবিতা আমাদের গুচ্ছের জন্য গুরুত্বপূর্ণ, কারণ গুচ্ছ থেকে প্রচুর প্রশ্ন আসবে। খুব একটা আফসোস, বুঝছো, অনেক চেষ্টা করছিল যে
প্রিয়তমা হয়তো ফিরে আসবে, বাট একজনের কমেন্ট কিন্তু দারুণ করছে যে পিছনে যে তাকালো সেই কিন্তু মানে এত কিছু করে আসলে লাভ নাই। এটা খুব একটা ইন্টারেস্টিং, বুঝছো? জীবনের মানে ইন্টারেস্টিং না বিষয়টা, কষ্টের, তাও বলি। অনেকেই দেখা যাচ্ছে কি জানো, আমি এমন অনেককেই চিনি যারা ক্লাস 5-এ ভালো রেজাল্ট করছে, 8-এ ভালো রেজাল্ট করছে, ইভেন এসএসসিতে দেখা যাচ্ছে তারা গোল্ডেন এ প্লাস পাইছে, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, বাট কোনো কারণে এসে তার অ্যাডমিশনের চান্স হয় নাই। তো ঠিক তার কিন্তু অফিয়াসের মতোই অবস্থা হয়ে গেল, বুঝছো? সব সাধনা বলে উতরাইছে, বাট শেষ বেলা এসে মারা খেয়ে গেছে আর কি, বুঝছো? যাই হোক, এটাই বাস্তব, দুনিয়াটা এইভাবেই চলতেছে। তো সজাগ রইতে হবে। রাগটা উক্তিটি কার ছিল? মাসির। তো মাসি পিসি থেকে তোমাদের বারবার বলেছি যে উক্তিগুলো দেখার, বাট উক্তি থেকে খুব একটা যে বেশি প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে বিষয়টা এমন না, খুবই অল্প প্রশ্ন এসেছে, এই জন্য এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার আসলে কিছু নাই। আর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অনুধাবন টাইপের কোনো প্রশ্ন আমাদের থাকবে না গুচ্ছতে, একদম ডিরেক্ট ইনফরমেশন যে প্রশ্নগুলো জ্ঞানমূলক টাইপের সেগুলো। তো এখানে কার উক্তি কে বলেছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট তাও একটা দিয়েছি দেখার জন্য। গল্পের একটা ইন্টারেস্টিং বর্ণনা প্রথম দিকে বলা আছে যে একজনের বয়স হয়েছে আধা পাকা চুল, রোগা শরীর, আর অন্যজন কি মাঝ বয়সী, বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। তো এই যে প্রথম যার কথা বলা আছে, রোগা শরীর, বয়স হয়েছে, এ কে ছিল? এ ছিল হচ্ছে বুড়ো রহমান। বুড়ো ওই রহমানের কি হয়েছিল মনে আছে? তার কিন্তু মেয়ে মারা গেছিল শ্বশুর বাড়িতে যাইতে চায় নাই, বাট তারপরেও পাঠাইছিল, সেখানে নির্যাতনের শিকার হয়ে তার মেয়ে কিন্তু মারা যায়। তো তার মেয়ে মারা যাওয়ার পরে কি হলো? তার মেয়ে মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে যখনই সে আল্লাদিকে দেখে তখনই কিন্তু তার কি হয়, তার ওই মেয়ের কথা তার মনে পড়ে, কারণ তার মেয়েও কিন্তু শ্বশুর বাড়িতে নির্যাতিত হচ্ছে যেভাবে আসলে আল্লাদি হলো। এটাই হচ্ছে অবস্থা আর কি। পিসি বলে কি, ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়। জানিস আল্লাদি, তোর পিসে ছিল যোগুর মতো। তাহলে যোগুর মতো কে ছিল? পিসে। আর কার শাশুড়ি ননদ বাঘ ছিল? মাসির শাশুড়ি ননদ হচ্ছে বাঘ ছিল। ধর্ম প্রবর্তক বারংবার কোন নির্দেশ দেননি? এই প্রশ্নটা অনেকে ভুল করবা, আমি আশাবাদী যে তোমরা অনেকে ভুল করবা। এখানে কিন্তু বলছে দেননি, একটু খেয়াল করো। ধর্ম প্রবর্তক বারংবার কোন নির্দেশ দিয়েছে এটা কিন্তু জিজ্ঞাসা করা হয় নাই, জিজ্ঞাসা করা হয়েছে যে কোন নির্দেশটা আসলে তারা দেন নাই। কোন নির্দেশটা দেন নাই? দেখি উত্তর করো। কোন নির্দেশ দেন নাই? কোন নির্দেশ দেন নাই? উক্তি তো আছেই, উক্তি তো আছেই, ভালো করে পড়তে হবে। তাইবা সুলতান উত্তর দিয়েছে 8-এর ঘ। ওকে, ঠিক আছে, বাকিরা দেখি। গ, ঘ। তাহলে ধর্ম প্রবর্তকেরা দেখো, ধর্ম প্রবর্তক যারা ছিল তারা বারবার কি বলতো? তারা বলতো যে মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সর্বজনে হিত করো, এই 3টা বিষয় বলছে। বাট তারা কিন্তু কখনো কি করে নাই? সৃজনশীল কর্ম করো এই কথা কাউকে কখনো বলে নাই। সবসময় বলছে যে মানুষের ভালো করো, কল্যাণ করো, হিত করো। কিন্তু এই লেখায় আবুল ফজল কিন্তু দেখানোর চেষ্টা করেছে যে আমাদের সমাজে আমরা মানব কল্যাণ বলতে কি বুঝি, যে কাউকে এক মুষ্টি ভিক্ষা দাও। ওই যে ছোটবেলায় আমরা যে ভাবতাম যে এক বাটি চাল দিলে মনে হয় মানুষের বিরাট উপকার করে ফেলি, বাট এটা দিয়ে আসলে মানব কল্যাণ সাধিত হয় না, সেই বিষয়গুলো কিন্তু দেখানো হয়েছে। লগি বলতে কতটুকু লম্বা সুর না, এটা হচ্ছে সরু হবে। কতটুকু লম্বা সরু বাঁশকে বোঝায়, এটা শব্দার্থ থেকে নেওয়া হয়েছে, মাসি ভিসির শব্দার্থ থেকে। শব্দার্থ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, শব্দার্থগুলো আমাদের পড়ে রাখতে হবে। লগি বলতে কতটুকু লম্বা সরু বাঁশকে বোঝায়? হাত 4 হাত 5 হাত 6 হাত 7। দেখি, হ্যাঁ 8-এর গ উত্তর দিয়েছে অনেকে, গুড। বললামই তো, একজন বলছে যে ঘ কেন? ঘ কারণ হচ্ছে মানব কল্যাণ যখন তুমি পড়বা, মানব কল্যাণে বলছে কি যে মানুষের ভালো করো এই কথা বলছে, মানুষের কল্যাণ করো এটাও বলছে, সর্বজনে হিত করো এটাও বলছে, এই 3টাই বলছে। কিন্তু বললো কি যে কোন নির্দেশ দেননি? ঘয়ে অপশন আছে কি সৃজনশীল কর্ম করো, সৃজনশীল কর্ম করার কথা কোথাও বলে নাই, এজন্য কি বাকি 3টা নির্দেশ দিয়েছে, উত্তর হচ্ছে না। সৃজনশীল কর্ম করার কথা বলে না, এজন্য এটা উত্তর। বুঝছো? আশা করি যে এবার বুঝছো। তুমি মনে হয় বই খুব কম পড়ছো আর কি, বললামই তো যে কেন হলো। হাত 6 গুড। লগি বলতে কি বোঝায়? লগি বলতে বোঝায় হাত 6 লম্বা বাঁশ। অনেকে দেখলাম হাত 4 ক উত্তর বলতেছো।
ক যারা বলতেছ হয় নাই, তোমাদের হয় নাই, ক যারা বললাম কি হবে, হাত ছয়েক হবে, হাত ছয়েক। চিরায়াত আবেদনবাহী রচনা কোনটি? কোন রচনা? তাহার এই পরে মনে বিলাসী অপরিচিতা সোনার তরী। এই প্রশ্নটা পাঠ পরিস্থিতি থেকে নেওয়া। পাঠ পরিস্থিতি থেকে আমরা দুইটা প্রশ্ন নিয়েছি বলতে গেলে, একটা প্রশ্ন যেটা একটু আগে দেখাইলাম সেটা হচ্ছে ফেব্রুয়ারি 1969, আর এটা আর একটা কবিতা থেকে নেওয়া হয়েছে। এখন বলতে হবে যে চিরায়াত আবেদনবাহী রচনা আসলে কোনটা ছিল, সেটা কি তাহার এই পরে মনে ছিল, বিলাসী ছিল, অপরিচিত ছিল, নাকি সোনার তরী? দেখি। 10-এর ঘ উত্তর দিয়েছ তাইবা সুলতানা, গুড। এই তো গুড। দেখো প্রথম যে অপশনটা আছে তাহার এই পরে মানে, এখান থেকে যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে গুরুত্বপূর্ণ এসেছে তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয়গুলো যদি আমরা বলি যে এটা হচ্ছে অবশ্যই এটা কি রূপক কবিতা, এটাই প্রশ্ন এসেছে। এটা কি ছিল? সংলাপধর্মী কবিতা। সংলাপধর্মী কবিতা, এখানে কি আছে? নাটকীয়তা আছে। এগুলো গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো থেকে প্রশ্ন এসেছে। আর এখানে কবি ছিল আর কবি ভক্ত ছিল। পরের যে অপশন আছে বিলাসিতা আমরা দেখলাম, অপরিচিতা সবাই অনেকবার পড়েছ। বাট আবেদনবাহী রচনা বলা হয়েছে কাকে? সোনার তরীকে। এই সোনার তরী কি? একটা রূপক কবিতা। কি কবিতা? রূপক কবিতা, যেখানে রূপকার্থে দেখা যাচ্ছে আমাদের কৃষককে বোঝানোর চেষ্টা করা হয়েছে আমাদের শিল্পস্রষ্টা কবি, আর আমাদের যে মাঝিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে মহাকাল, আর তার যে কৃষকের যে সোনার ধান আছে, সোনার ধান, এটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কবির শিল্পকর্ম। এই বিষয়গুলো তোমরা অনেকবার পড়েছো, জাস্ট আরেকবার একটু দেখে নাও, আরেকবার একটু দেখলে হবে, আরেকবার একটু দেখলেই হবে। প্রশ্ন কঠিন না, এই প্রশ্নগুলো তোমাদেরকে অনেকবার পড়ানো হয়েছে, এই প্রশ্নগুলো খুবই সহজ। আচ্ছা, কবির ব্যাকুল অনুনয় প্রকাশ পেয়েছে কোন চরণের মাধ্যমে? কোন চরণে আসলে কবির ব্যাকুল অনুনয় প্রকাশ পেয়েছে? কবির ব্যাকুল অনুনয় প্রকাশ পেয়েছে কোন চরণের মাধ্যমে? কোন দিকে নাহি চাই এখন আমারে লহ করুণা করে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, বারেক ভিড়াও তরি কুলেতে আসে। দেখি উত্তর করো। এখানে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করাচ্ছে, এই প্রশ্নগুলো তোমাদের অনেকবার পড়াইছে। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট যদি কেউ থাকো, তোমাদের আসলে প্রচুর প্র্যাকটিস করানো হয়েছে, বাট তাও তোমাদের আবার পড়ানো হচ্ছে। কারণ কি, যে তোমরা যেন এই জিনিসগুলো ভালো করো আর কি। দেখা যাক, এটার উত্তর করো। কবির ব্যাকুল অনুনয় প্রকাশ পেয়েছে কোন রচনার মাধ্যমে বা কোন চরণের মাধ্যমে? কোন চরণের মাধ্যমে বলো। একজন বলেছ খ, এখন আমারে লহ করুণা করে। তিথি পাল বলেছ বি, ফারজানা রাফিউল খ, তামান্না বলেছ সি, ফারজানা ঘ, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। কেউ ক বললো না, সবাই সবগুলো অপশনই বলেছে, বাট ক এখনো কেউ বলে নাই। খ, গ, খ। আব্দুল্লাহ উত্তর দিয়েছ খ, উম্মে হুমায়রা বি। যারা আসলে খ উত্তর দিয়েছো তাদের হয় নাই, যারা গ উত্তর দিয়েছো তাদেরও হয় নাই। এখনো খ যারা লিখতেছো আসলে হয় নাই। ব্যাকুল অনুনয় প্রকাশ পেয়েছে বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক ভিড়াও তরি কুলেতে এসে কি হবে? ঘ উত্তর হবে। দেখো এই যে বারেক ভিড়াও তরি কুলেতে এসে, এটার ব্যাখ্যায় কি দেওয়া আছে দেখো, সুন্দর করে দেখো। চিরায়াত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য কৃষক রূপী কবির ব্যাকুল অনুনয় প্রকাশিত হয়েছে। তাহলে ব্যাকুল অনুনয় কোন চরণে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যারা উত্তর খ গ দিয়েছো তোমাদের হয় না, আসলে ভুল হয়েছে। কোন দিকে নাহি চাই, এটার তার কি বুঝাইছে? এটা হচ্ছে মহাকালের প্রতীক মাঝি নিরাসক্ত বলেই কি তার সুনির্দিষ্ট কোনো দিকে কোনো দৃষ্টিপাত নেই। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। এই উত্তরটা সবাই দিয়েছে মোটামুটি, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। বাট এটা দ্বারা আসলে বোঝাচ্ছে নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে কি বলা হয়েছে? নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা। বিদেশ এখানে কি চিরায়ত শিল্পলোকের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে।
তো আশা করি এই টাইপের তথ্যগুলো তোমরা দেখে যাবা, তোমাদের মোটামুটি কারোরই আসলে হয় নাই, বুঝছো? আব্দুল্লাহ, তোমার উত্তর তো ভুল হয়েছে, বুঝছো? নাম তো বললামই, বাট উত্তর ভুল হয়েছে, তোমাদের ভালো পরিমাণে ভুল হয়েছে। দুই একটা প্রশ্ন কঠিন আছে, কারণ এখন শেষ সময়ে এসে আমি চাই না যে কঠিন প্রশ্ন দিই, কারণ কি হবে শেষ সময়ে এসে যদি কঠিন প্রশ্ন দেখো, অনেকেই দেখা যাবে একটু দেখবা যে ইস আমার প্রস্তুতি কেমন সম্ভবত খারাপ হয়ে যাচ্ছে। আমরা চাই না যে শেষ সময়ে এসে তোমরা মানসিকভাবে আসলে পিছিয়ে পড়ো। মানে প্রশ্ন মোটামুটি যেগুলো আসার মতো স্ট্যান্ডার্ড, সেগুলো দুই একটা প্রশ্ন একটু টাফ দেওয়া আছে, যেগুলো তোমরা আসলে ভুল করতেছো, মোটামুটি এই টাইপের প্রশ্নগুলো ভুল করতেছো তোমরা। যাই হোক, দেখো, চঞ্চল কালের ড্যাশ হৃদয়ের উপরে ড্যাশ মতো ফুটি আছে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে আসছে। এটা কোথা থেকে? অপরিচিতা। অপরিচিতা নিয়ে আর আসলে কথা বলার কিছু নাই, অপরিচিতা তোমরা অনেকবার পড়েছো মোটামুটি সবাই, আর কিছু পড়ুক আর না পড়ুক, অপরিচিতাটা সবাই কম বেশি পড়ে, অপরিচিতা নিয়ে আসলে বেশি আলাপ দেওয়ার কিছু নাই। তো চঞ্চল কালের ড্যাশ হৃদয়ের উপর, কি হৃদয়ের উপর আর কিসের মতো ফুটিয়ে আছো, কিসের মতো ফুটছে আর কি হৃদয়ের উপরে? না, উত্তর হয়েছে সাইদা তৃষা, উত্তর ঘ, এটা ঠিক আছে। ক্ষুব্ধ আর কি ফুলটির মতো ফুটিয়ে আছে, এটা কোথায় আছে? অপরিচিতা। অপরিচিতা থেকে আমরা আশাবাদী যে জিএসটিতে একটা প্রশ্ন আসবে, প্রতিবারই আসে। জিনিসটা সহজ, বাট তোমরা আরেকবার একটু দেখে যাও, হরিশ সম্পর্কে একটু দেখে যাও, বেণুদাদা সম্পর্কে দেখে যাও, শম্ভুনাথের যে বর্ণনাগুলো দেওয়া আছে সেগুলো দেখে যাবা, সুদর্শন পুরুষ শম্ভুনাথ, এটা সবসময় মাথায় রাখবা, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। অনুপম নিয়ে যে বর্ণনাগুলো দেওয়া আছে, কল্যাণী সম্পর্কে, তার মামার সম্পর্কে, সব তথ্যগুলো দেখবা। আরও একটা স্পেশাল ব্যক্তি আছে, সেই ব্যক্তির কথাটা মনে রাখো, সেটা হচ্ছে কে? উকিল বন্ধু। কার উকিল বন্ধু? শম্ভুনাথের উকিল বন্ধু, শম্ভুনাথের উকিল বন্ধু, উকিল বন্ধু। তাহলে ক্যারেক্টারগুলো কি কি বললাম, যাদের সম্পর্কে তুমি অবশ্যই একবার করে দেখে যাবা। যেমন অনুপমের যত আলোচনা আছে, অনুপম, কল্যাণী, আর এগুলো তো বললামই না, এর পাশাপাশি হরিশ সম্পর্কে দেখে যাইতে হবে। হরিশ কোথায় কাজ করে এটা তো জানোই, কোথায়? কানপুরে কাজ করে। এর পাশাপাশি বেনু দাদার যে সম্পর্কে বলা আছে, বেনু দাদা সম্পর্কে বলা আছে, এগুলো দেখতে হবে। শম্ভুনাথ দেখতে হবে, মামার যে বর্ণনাগুলো দেওয়া আছে এগুলো, মানে তুমি ক্যারেক্টার অনুযায়ী যত বর্ণনা আছে সবগুলো একবার একটু মাথায় করার চেষ্টা করবা, নিজে নিজে চেষ্টা করবা যে আসলে সব তথ্য মাথায় আসতেছে কিনা, কারণ শেষ সময়ে তোমাকে পুরো বইয়ের সব তথ্য যেন মাথায় থাকে আর কি। পাশাপাশি শম্ভুনাথের একজন উকিল বন্ধুর কথা বলা আছে, সে সম্পর্কে একটু দেখলা, এগুলো সম্পর্কে দেখবা। ওকে, এই তথ্যগুলো শেষ সময়ে অবশ্যই তোমাকে রিভিশন দিতে হবে। শেষ সময় তথ্যগুলো রিভিশন দিলে পিডিএফ দেওয়ার চেষ্টা করব। দেখো, একজন বলছে যে এত সুন্দর গল্প মিল দিল না শেষে। যদি ওই অপরিচিতা গল্পে অনুপম আর কল্যাণীর মিল হইতো, গল্পটা আসলে এত সুন্দর হইতো না। মিল হয় নাই বলে সুন্দর। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, আমি টুকটাক বাংলা নাটক দেখতাম। তো তোমরা চিনো কিনা আমি জানি না, আমাকে চিনতে পারবা তোমরা আসলে মেহজাবিনকে চিনো কিনা। তো টুকটাক আমি তার নাটক দেখতাম। তো নাটকগুলো এমন দেখতাম যে আসলে দেখা যাচ্ছে শেষ সময় এসে ফা হয়ে যাচ্ছে, অনেক নায়ক আর নায়িকার আসলে কোনোভাবে মিল হচ্ছে না। তো হতো না দেখেই জিনিসগুলো সুন্দর লাগতো, বাট হইলে না জিনিসগুলো আসলে সুন্দর লাগতো না, বুঝছো? এই ফা হওয়াই আসলে ভালো শেষ সময়ে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এদেশে কোন ধরনের লোকের অভাব নেই? এই প্রশ্নটা নেওয়া হয়েছে মানব কল্যাণ থেকে। কোন ধরনের লোকের অভাব নেই? বিভক্তিকরণের মনোভাব নিয়ে চলাচল করে এমন ব্যক্তি, নাকি একমুষ্টি ভিক্ষা দেওয়াকে দান মনে করে এমন ব্যক্তি, নাকি অবমাননা করার পদ্ধতিকে বাহবা দেয় এমন ব্যক্তি, নাকি পরনির্ভরশীল ব্যক্তি? কোন ধরনের ব্যক্তির আসলে অভাব নেই দেখি? 13-এর উত্তর দাও। দেখছো, আমি এই প্রশ্নটা অনেকে ভুল করবা, এই প্রশ্নটা অনেকে ভুল করবা, আমি জানি যে 13 নম্বর অনেকে ভুল করবা। 13 নম্বর প্রশ্ন অনেকে ভুল করবা, অনেকেই ভুল করবা। খ উত্তর দিয়েছ অনেকেই, ফারিহা স্নেহা উত্তর দিয়েছ, আব্দুল্লাহ জিদান উত্তর দিয়েছ খ, তাইবা সুলতানা উত্তর দিয়েছ গ, কাইয়ুম উত্তর দিয়েছ খ, নীরব আহমেদ নির্জয়, উর্বশী খ, মাহফুজ রহমান খ। মোটামুটি খয়ের পাল্লা ভারী। মর্জিনা খাতুন উত্তর দিয়েছ গ, গুড। ফারজানা বিনতে রাফিউল
না, রফিকুর উত্তর দিয়েছে গ, গুড। যারা মোটামুটি খ উত্তর দিয়েছে অনেক সংখ্যক, মোটামুটি 80% খ উত্তর দিয়েছে, তাদের হয় নাই। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে দান মনে করে এমন ব্যক্তির অভাব নেই, এ কথা বলা হয় নাই। এটা ভুল, যারা খ বলেছে তোমাদের হয় নাই, তোমাদের ভুল হয়েছে, বুঝছেন? সঠিক উত্তর হবে গ, অবমাননাকর পদ্ধতিকে বাহবা দেয় এমন ব্যক্তি। দেখো আমাদের দেশে এরকম দান করার, অর্থাৎ মানুষের মনুষ্যত্ববোধকে মূল্যায়ন না করে দান করার ব্যক্তিরও অভাব নেই, পাশাপাশি এমন ধরনের অবমাননাকর পদ্ধতিকে বাহবা দেয় এমন লোকেরও অভাব নেই। সে কথাই আসলে লেখক বলেছিল। এটা সঠিক উত্তর হবে হচ্ছে অবমাননাকর পদ্ধতিকে বাহবা দেয়। পিডিএফ ইনশাল্লাহ দিব, পিডিএফ দিব, পিডিএফ ইনশাল্লাহ দিব, আশাবাদী আমি যে পিডিএফ দেওয়া হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতা ইঙ্গিত করে কোন চরণে? 18 বছর বয়স, 18 বছর বয়স পুরোটা লিখলাম না। 18 বছর বয়সের যে কথা বলেছি যে সুকান্ত থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে, সুকান্ত থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে, অবশ্যই সুকান্ত সম্পর্কে পড়ে যাইতে হবে। তার যে কাব্যগ্রন্থ ছাড়পত্র থেকে অনেকবার প্রশ্ন এসেছে, এগুলো দরকার। তাহলে সুকান্ত সম্পর্কে অবশ্যই আমরা পড়বো। 18 বছর বয়স কবিতার কোন কাজটা করতে হবে? শব্দার্থ পড়তে হবে, শব্দার্থ তো পড়তে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে, আমাদের সুকান্ত সম্পর্কে পড়ে যাইতে হবে। আমরা কিন্তু প্রত্যেকটা গল্প একটু টাচ করার চেষ্টা করতেছি, কারণ এখন তো আসলে হিউজ এমসিকিউ সলভ করা। দেখো আমি তোমাকে লাইভে 100টা এমসিকিউ সলভ করানো হচ্ছে, তুমি ওই একই টাইমে কিন্তু 500 এমসিকিউ পড়তে পারবা। তো লাইভে ধরে ধরে 100 এমসিকিউ সলভ করার তো কিছু নাই। আমরা জাস্ট একটু রিভিউ করার চেষ্টা করতেছি যে কোন বিষয়গুলো আমাদের পরীক্ষার আগে আবার রিভিশন দিতে হবে। এখনো হাতে সময় আছে, রিভিশন দিতে সর্বোচ্চ 3 ঘন্টা লাগবে তোমার সবগুলো সাবজেক্টের। 1 ঘন্টা করে দেখলেও হিউজ একটা রিভিশন, কারণ প্রচুর পড়া তোমার। তো 18 বছর বয়সের কোন বিষয়গুলো দেখতে হবে? অবশ্যই সুকান্ত সম্পর্কে দেখতে হবে, আর কবিতার শব্দ অর্থ দেখতে হবে, কবিতার শব্দ অর্থ দেখতে হবে। তো এটারও উত্তর দেখা যাচ্ছে যে অনেকেই ঘ উত্তর দিচ্ছে, আবার অনেকেই আবার দেখা যাচ্ছে যে খ উত্তর দিচ্ছ। তো যারা আসলে খ বলছে এটা হয় নাই। এটা দেখো, প্রগতি আর অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতার ইঙ্গিত হচ্ছে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, না এটা না, এটা হচ্ছে অনুভূতির সংবেদনশীলতা, যেটা এটার ব্যাখ্যা। স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি, এটাও না। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, কি? চারিপাশের যে অন্যায় বিচার দেখে তাদের মনের মধ্যে যে তারা যে ক্ষুব্ধ হয়ে ওঠে সেটা। কিন্তু পথ চলতে চলতে এ বয়সে যায় না থেমে, এটাই হচ্ছে কি সঠিক উত্তর। এটাই হচ্ছে দেখা যাচ্ছে যে প্রগতি আর অগ্রগতির পথে যে তাদের যে নিরন্তর ধাবমানতা, তারাই হচ্ছে। হ্যাঁ, সেকেন্ড পেপারে ক্লাস হবে ইনশাল্লাহ। তোমরা ক্লাস শেষের পরে পেজে নক করলে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ, বুঝছো? ক্লাস শেষে, এখনই নক দেওয়ার দরকার নেই, ক্লাস শেষে নক দিলে ইনশাল্লাহ পিডিএফ দেওয়া হবে। এই যে ড্রেক সাহেবের চিঠি, উক্তিটি কার? দেখো নাটক থেকে প্রশ্ন আসবে, নাটক আর উপন্যাস থেকে আমাদের প্রশ্ন আসবে 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 বলা যায়। নাটক উপন্যাস থেকে শিওর আমাদের প্রশ্ন থাকবে, নাটক উপন্যাস থেকে আমাদের শিওর প্রশ্ন থাকবে। তাহলে কি করতে হবে? নাটক উপন্যাস হিউজ আলোচনা, শেষ সময় এসে অবশ্যই আমাদেরকে এই তথ্যগুলো সম্পর্কে একটু দেখে যাইতে হবে। গুড, এই তো উত্তর দিতে পারলে হচ্ছে। তুমি পরীক্ষার হলে এমসিকিউ সঠিক উত্তর দেখাইতে পারলে হচ্ছে। তুমি লজিক বের করো আর যেমনে যাই করো না কেন, মোটামুটি তোমার কাজ হচ্ছে কি সঠিক উত্তরটা মার্ক করা। সঠিক উত্তর মার্ক করতে পারলেই হচ্ছে। দেখি নাটক উপন্যাস থেকে কে কেমন পড়েছে? হয়তো উত্তর দিচ্ছ ক, আবু তাহের উত্তর দিয়েছ ক। দেখি বাকিরা কি উত্তর দিচ্ছ। বাকিদের কি অবস্থা? নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসতে পারে, নাটক উপন্যাস থেকে ভালো পরিমাণে প্রশ্ন আসতে পারে, আশা করা যায়। নাটক উপন্যাস থেকে ভালো পরিমাণে প্রশ্ন আসতে পারে। এটাও কাঙ্ক্ষিত উত্তর পাচ্ছি না, কাঙ্ক্ষিত উত্তর পাচ্ছি না। দেখো ম্যাক্সিমামই বলেছ ক, ফারজানা বিনতে বলেছ ক, একজন আবার বলছো কই হবে, মনে হইতেছিল যে সবাই যেহেতু ক বলতেছে, বাট ক হবে না, ক আসলে হবে না। এই যে ডেরেক সাহেবের চিঠি, উক্তিটা আসলে ঘোষেটি বেগমের ছিল। কার ছিল?
ঘষেটি বেগমের। রায়দুল্লাহ ছিল না, রাজবল্লভ ছিল না, জগৎ শেখরও ছিল না। উক্তিটা কাজ ছিল? উক্তিটা ছিল ঘষেটি বেগমের। বুঝছো? যারা ক খ গ ঘ সব বলেছে উত্তর হয় নাই, উত্তর হবে ঘষেটি বেগমের। উক্তিটা কার ছিল? উক্তিটা ছিল ঘষেটি বেগম, ঘষেটি বেগম। এই তো সাইদুল বলেছো ঘ ঘ, হামিম আহমেদ ঘ, গুড। যারা ঘ বলেছো তারা সঠিক, বাকিরা ভুল, বাকিদের উত্তর হয় নাই। এখন কি করতে হবে আমাদেরকে? নাটক উপন্যাস রিভিশন দিয়ে যেতে হবে। এখন এত ডিটেইলস তথ্য আমাদের এখন দেখার সময় নেই। তুমি জানো যে কোন কোন দৃশ্যের কোন কোন ঘটনাগুলো ইম্পর্টেন্ট, সেই তথ্যগুলো তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে শেষ সময়ে। এর পাশাপাশি আরেকটা কাজ যেটা তোমার জন্য ম্যান্ডেটরি, ফরজ বলতে পারো, তোমাকে বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়তে হবে। বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে গুচ্ছে প্রশ্ন আসবে আশা করা যায়। বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে গুচ্ছে প্রশ্ন রিপিট হয়, প্রশ্ন রিপিট হয় গুচ্ছের ক্ষেত্রে, সেগুলো একটু দেখতে হবে। তো সিরাজউদ্দৌলা নাটকের কয়েকটা তথ্য আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, 4-5টা তথ্য আছে, কারণ হিউজ তথ্য এখন দেখানোর দরকার নেই, বাট যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, এই সিরাজউদ্দৌলা নাটকের প্রথম দৃশ্যে 1756 সালের কথা উল্লেখ আছে। টোটাল দৃশ্যগুলো কোথায় কোথায় বর্ণনা আছে, কোন অঙ্কে কতগুলো দৃশ্য আছে, কোন অঙ্কে বেশি দৃশ্য আছে, কোন অঙ্কের কোন দৃশ্যে কখন কি ঘটছে, ইম্পর্টেন্ট ঘটনাগুলো অবশ্যই দেখে যাবা। ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধে ইংরেজদের ক্যাপ্টেন ছিলেন কে? ক্লেটন। ক্লেটন কে বলেছিল, কি বলেছিল যে ভিক্টোরিয়ার ডেড, ভিক্টোরিয়ার ডেড। হলোওয়েল কে ছিল বলতো? গাইস হাসপাতালের ডাক্তার, হাতুড়ে সার্জন। সে এখন কি? সে হচ্ছে কোম্পানির চিফ হয়ে গেছে এখন বলতে গেলে। নবাব কলকাতা শহরের নাম দিয়েছে কি? আলীনগর। আর এই আলীনগরের দেওয়ান নিযুক্ত করা হয়েছিল কাকে? মানিক চাঁদকে। এই যে ড্রেক সাহেবের সিটি, উক্তিটা কার? উক্তিটা ছিল ঘসেটি বেগমের। মির্জাফর অগ্নিগিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে পড়ার জন্য তৈরি হচ্ছিলেন। মানিক চাঁদ 10 লক্ষ টাকা খেসারত দিয়ে মুক্তি পেয়েছিল। চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। উক্তিটা ছিল রায়দুল্লাহের। রবার্ট ক্লাইভ অমিচাঁদকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন। এর পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলো তোমাকে কি করতে হবে? বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে, বিগত বছরের প্রশ্ন অবশ্যই পড়তে হবে। ওকে। আব্দুল্লাহ বলেছো ইচ্ছা করে ভুল বলছি। তুমি ইচ্ছা করে ভুল বলো, কোনো সমস্যা নেই, বাট পরীক্ষার হলে ইচ্ছা করে ভুল কইরো না, তখন কিন্তু আবার ওই যে যেটা বলতেছিল সবাই কমেন্টে, ওইটা হয়ে যাবে আর কি, বুঝছো? এখানে ইচ্ছা করে ভুল বলো, বাট পরীক্ষায় ইচ্ছা করে ভুল কইরো না। যেও যেথা যেতে চাও, খুবই সহজ প্রশ্ন, গুচ্ছতে এসেছে। এর পরবর্তী চরণ কি? শুধু তুমি নিয়ে যাও, যত চাও তত লাও, তরণী পরে আমার সোনার ধান কুলেতে এসে যারে খুশি তারে দাও। কি হবে? কি হবে দেখি? শুধু গুচ্ছের প্রশ্ন এখন সলভ করলে তো হবে না, এখন তো সে সময় নাই। আতিকুর রহমান স্যার মেসেজ দিছেন, ওই সে কমেন্ট করছেন যে ভালো আছেন স্যার, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ সুস্থ। আমাদের আতিক স্যারকে আর আসলে ঈদের পরে পাওয়া যায় নাই। সে যে ঈদের আগে ঢাকা শহর থেকে চলে গেছে, সে আর আসলে ঢাকা শহরে ব্যাক করে নাই। সম্ভবত সে একবারে বিয়ে শাদী শেষ করে ফিরবে। গুচ্ছ বিদ্যুৎ, এই প্রশ্ন দেখি অনেকে ক উত্তর দিচ্ছে, ঘ উত্তর দিচ্ছে, এইগুলো ভুল করলে হবে? যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। কি হবে? যারে খুশি তারে দাও। তারপরে কি? শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। ওকে। নারায়ণ সিং এর পরিচয় শনাক্ত করেছিল কে? দেখি, এটা সহজ প্রশ্ন। নারায়ণ সিং কে ছিল? নারায়ণ সিং কে ছিল? সে ছিল হচ্ছে কি সিরাজউদ্দৌলার গুপ্তচর। কে ছিল? সে ছিল হচ্ছে সিরাজউদ্দৌলার গুপ্তচর। সিরাজউদ্দৌলার গুপ্তচর নারায়ণ সিং কে ছিল? সিরাজের গুপ্তচর। কার গুপ্তচর? সিরাজের গুপ্তচর ছিল। তো তার পরিচয় শনাক্ত করেছিল কে বলতো? একদম সে যখন ধরা খায়, ধরা খাওয়ার পরে আসলে তার পরিচয় শনাক্ত করতে পারছিল। তো এই শনাক্তটা আসলে কে করছিল? শনাক্ত করছিল কে? এটা সহজ প্রশ্ন। হ্যাঁ সহজ। দেখো, রায়দুল্লাহ করে নাই, রাজবল্লভ করে নাই, জগৎ শেঠ না, মির্জাফর। মির্জাফর দেখে চিনতে পারছিল কি এ তো নারায়ণ সিং, সিরাজউদ্দৌলার গুপ্তচর। আর সেই নারায়ণ সিং কি নামে ছিল এতদিন বলো তো? রাইসুল জোহালা। কি ছিল? রাইসুল জোহালা। লালসালু উপন্যাসে মরণযোগ্য যন্ত্রণা পাচ্ছে কে? সোনুর বাপ বা সোনুর বাপ, হাসনুর মা, খেদানির মা, তাহেরের বাপ। মরণযোগ্য যন্ত্রণা কে পাচ্ছিল বলো তো? এটা কি সোনুর বাপ, নাকি হাসনুর মা, নাকি তাহেরের বাপ, নাকি খেতানির মা?
এখানে যে অপশন আছে তাহেরের বাপ, এই তাহেরের বাপ কি ছিল? বুড়ো ছিল, যে কি করত? মসজিদের অস্তিত্ব অস্বীকার করত। যার একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, মসজিদের অস্তিত্বে অস্বীকার করত, মসজিদের অস্তিত্ব অস্বীকার করত। খেতানির মা কি হচ্ছে? পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে, পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে। আর হাসুনুর মার কথা কি বলবো, সে তো 2 দিন পর পর ওনারে কন আমারে যেন মৌত দেয়, সে তো মৌতের জন্য পাগল আর কি। সে তো মরণের জন্য পাগল। হ্যাঁ, ক্লাসের পিডিএফ পাবা ইনশাল্লাহ ক্লাস শেষে, ক্লাসের পরবর্তী 5-10 মিনিটের মধ্যেই তোমরা পেজে নক দিলে ইনশাল্লাহ পিডিএফ পাবা। কিন্তু এখনই নক করলে আসলে পিডিএফ পাবা না, পিডিএফ পাইতে গেলে একটু সময় লাগবে। পিডিএফ ইনশাল্লাহ ক্লাসের পরে দেওয়া হবে। এই প্রশ্নটা অনেকবার এসেছে বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে। তাও হতাশাজনক কথা হচ্ছে তোমরা দেখলাম সবাই মোটামুটি উত্তর দিয়েছ গ, কেউ কেউ আবার ঘ উত্তর দিয়েছ। এর মধ্যে মাহফুজ উত্তর দিয়েছ গ, সাইদুল ক উত্তর দিয়েছ, মোটামুটি একজনকে পাইলাম ক, আরো একজন সম্ভবত উত্তর দিয়েছ ক। আর এই শেষ সময়ে এসে এই টাইপের প্রশ্নগুলো আমাদের আসলে ভুল করা উচিত না। এগুলো খুবই কমন প্রশ্ন, খুবই সহজ সহজ প্রশ্ন, বাট তোমরা ভুল করতেছো, এগুলো ঠিক না। এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে সোনুর বাপ। উত্তর কি? সোনুর বাপ। মরণযোগ্য যন্ত্রণা পাচ্ছে সোনুর বাপ। যারা ভুল উত্তর দিয়েছো একটু রিভিশন দিতে হবে আবার। কয়টা তথ্য দেখি, দেখো। মোহাম্মদনগরে মসজিদের প্রবেশটা কেমন ছিল? নাটকীয় ছিল। তো প্রবেশের সময় কার সাথে দেখা হয়? তাকে প্রথমত তাকে কারা দেখে? তাহের কাদের। আর তাহের কাদেরের একটা ভাই ছিল, নাম কি? রতন। রতনের কি ইচ্ছা ছিল? তার ইচ্ছা ছিল সে কেরানা নায়ের মাঝি হতে চায়। জমিলা আমাদের সমাজ ব্যবস্থার কোন অসঙ্গতি শিকার ছিল? বাল্য বিবাহ। জমিলা কে ছিল? জমিলা ছিল হচ্ছে মসজিদের দ্বিতীয় স্ত্রী, যাকে বলা হয়েছে সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল দৃষ্টান্ত। খোদার অন্যায়ের বিরুদ্ধে মাজারে খ্যাংটা বুড়ি নালিশ করেছিল কি? ছেলের মৃত্যুতে। লালসালু উপন্যাসে যে পাড়ার উৎসবের কথা বলা হয়েছে, কোন পাড়ায়? ডোম পাড়ায়। যার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল, কার? খ্যাংটা বুড়ির। মসজিদ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল কোথায়? মতিগঞ্জের সড়কের উপর। তারপরে কি? সে উত্তর দিকে হাঁটা শুরু করলো। উত্তর দিকে হাঁটলেই কি? মহব্বতনগর গ্রাম। মহব্বতনগর গ্রামের পাশে যার একটা গ্রামে কিন্তু পীর এসেছিল। কোন গ্রামে বলতে পারবা তোমরা? কোন পীর এসেছিল বলো, দেখি কমেন্টে জানাও। কি এসেছিল? আওয়ালপুরে যে পীর এসেছিল, ওই পীর কি করতে পারতো? মরা মানুষ জিন্দা করতে পারতো। ওই পীর আসার পরে কিন্তু মসজিদ মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে ধলা মিয়া। এই ধলা মিয়াকে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী জমিলার ভাই। সে দেখা যাচ্ছে সারা বছর ধরে দোলা ভাইয়ের বাড়িতেই আশ্রিত আছে। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি ছিল? আমেনা। আমেনাকে কিন্তু সে তালাক দিতে বাধ্য হয় এক সময়। শত্রুর আভাস পাওয়া মাত্রই হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে কার চোখ? জমিলার চোখ। মজিদ পূর্বে কোথায় বাস করতো? গারো পাহাড়ে। ঠ্যাঙা বুড়োর বিচারে মজিদ কোন সূরা পাঠ করেছিল? সূরা আন নূর। বতর শব্দের অর্থ কি? ফসল কাটার উপযুক্ত সময়। আরো একটা বিচারের কথা মনে পড়লো, যেমন এই গল্পে কিন্তু 7 ছেলের বাপ দুদু মিয়ার কথা বলা আছে, যে কলমা পড়তে পারতো না। এই বর্ণনাগুলো একবার একটু দেখে যাবা। ওনারে কইবেন আমার যেন মৌত হয়, কথা কে বলতো? হাসুনুর মা 2 দিন পর পর বলতো যে ওনারে কইবেন আমার জন্য মৌত হয়। আর হাসুনুর মায়ের জন্য কিন্তু মসজিদ ছাড়িয়ে এনেছিল। তার কিন্তু কি রং ছিল? বেগুনি রং ছিল। আমেনা বিবির বিয়ে হয়েছিল কত বছর বয়সে? 13 বছর বয়সে। তাকে যখন হচ্ছে তালাক দেওয়া হয়, সে যখন বাপের বাড়ি যাইতে চায়, তখন কিন্তু থোতামুখ একটা তাল গাছের সামনে তার মানে তার চোখ চলে যায় আর কি। ওই তাল গাছটাই ছিল কি? নিশানা কিসের? আনন্দ আর সুখের। মোনাজাত শেষ করে মসজিদ পা ফেলেছিল কি? উত্তর দিকে। ঠ্যাঙা বুড়ার স্ত্রীর জানাজা পড়ানোর কথা ছিল কার? মোল্লা শেখের। তানি যে খোদার মানুষ, উক্তিটা কে করেছিল? রহিমা। কোন প্রেক্ষাপটে করেছিল? যে মহিলাদের যে সন্তান হয় না পেটে বেরি পড়ার কারণে এই বিষয়টা কে জানতে পারে খুব সহজে? মসজিদ জানতে পারে। কারণ কি? সে খোদার মানুষ। আর অন্যরা জানতে পারে না, কারণ কি? তারা আসলে খোদার মানুষ না। আশা করি ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই আমরা। এমন তো আর শুনি নাই। এমন তো আর শুনি নাই, দেখি উত্তর দাও। এমন তো আর শুনি নাই। দেখি তোমরা। আচ্ছা, অনেকে গ উত্তর দিয়েছো, অনেকে ক, গ।
আচ্ছা, এই যে প্রশ্নটা, এমন তো আর শুনি নাই, এই প্রশ্নটা নেওয়া হয়েছে অপরিচিত থেকে। কি থেকে? অপরিচিত থেকে নেওয়া হয়েছে। তো যখন আসলে কোন শব্দটা শুনেছিল অনুপম? কল্যাণীর মুখে কি জায়গা আছে? কোন শব্দটা? জায়গা আছে। তো এই শব্দ শোনার পরে অপরিচিত কণ্ঠস্বরের এই শব্দ শুনে তার মনে হচ্ছিল কি, যে এমন তো আর কখনো শুনি না, অর্থাৎ অসময়ে এমন একটা জায়গায় বাঙালি মেয়ের কণ্ঠস্বর তার কাছে খুবই অদ্ভুত লেগেছিল, বা অদ্ভুত তো বলবো না, এটা খুবই ভালো লেগেছিল আর কি। কণ্ঠের মধ্যে কি এমন পেয়েছিল আল্লাহ মাহবুব জানে, আর তারাই জানে। যাই হোক, নিচু জাতের হাতে ভাত খাওয়া না, নিচু জাতকে বিয়ে করা না, অপরিচিত কণ্ঠস্বর। সঠিক উত্তর হবে হচ্ছে অপরিচিত কণ্ঠস্বর। ওই ট্রেনে যাওয়ার সময় কিন্তু কল্যাণীর সাথে কিছু মেয়ে ছিল, তারা কি করতেছিল, 2-3টা মেয়ে ছিল, তারা চানামুট খাচ্ছিল, তারা কিন্তু কল্যাণীর কাছে গল্প শুনতেছিল। এই পাঠের বেশ কিছু বর্ণনা আছে, এগুলো একটু দেখবা, তোমরা রিভিশন দিবা। সবাই করে, এতে দোষ কি? কোন বিষয়ের কথা বলা হয়েছে? সাপ ধরা, অন্ন পাপ, শিকড় বিক্রি, অনধিকার চর্চা। প্রশ্নটা নেওয়া হয়েছে বিলাসী গল্পে, বিলাসী গল্প থেকে। তো বিলাসী গল্পের একটা ইন্টারেস্টিং বর্ণনা হচ্ছে যে সাপুড়িদের একটা লাভের ব্যবসার কথা বলা আছে। সাপুড়িদের লাভের একটা ব্যবসার কথা বলা আছে, সেটা হচ্ছে কি শিকড় বিক্রি করা। তো এই শিকড় বিক্রি করা মানে কি? এই শিকড় বিক্রি তোমরা কেউ গ্রামে দেখছো কিনা জানি না। ওই শিকড় দেখাইলে কি সাপ ভয়ে থেকে পালাবে, ভয়ে পালায় চলে যাবে আর কি, অর্থাৎ সাপ দূরে রাখার জন্য ওই শিকড় খুবই কার্যকারী। তো কি করা হয়, তারা খেলা দেখার সময় যে সাপগুলোকে নিয়ে আসে, ওই সাপগুলোর অলরেডি দেখা যাচ্ছে যে 20 দাঁত ভেঙে ফেলা হয়। তো 20 দাঁত ভেঙে ফেলা হলে ওর সামনে তুমি যাই দেখাও না কেন, এমনি ভয়ে চলে যাবে। তো সেই হিসাবে এটা ছিল এক প্রকার ভণ্ডামি ব্যবসা। বাট এই ভণ্ডামিটা করতে চাইতো এই যে আমাদের মৃত্যুঞ্জয় করতে চাইতো, কারণ কি সবাই তো করে, এই জন্য সে করতে চাইতো। বাট বিলাসীর এখানে আপত্তি ছিল, কারণ সবাই করতেছে বা আমাদের করতে হবে, কারণ কি তাদের তো আসলে খাওয়া দাওয়ার কষ্ট ছিল না, মোটামুটি টাকা পয়সা ভালোই রোজগার করেছিল, এই জন্য আসলে সে এই ভণ্ডামি করার ইচ্ছা তার আসলে ছিল না। ওকে, তো সবাই করে, দোষ কি? এটা কিসের কথা বলা হয়েছে? শিকড় বিক্রির কথা। পরবর্তী প্রশ্ন, আপনি এখন কমান্ডার ইন চিফ, এখানে কাকে ইঙ্গিত করা হয়েছে? কমান্ডার ইন চিফ বলা হয়েছে কাকে? বলো, আপনি এখন কমান্ডার ইন চিফ, কাকে বলা হয়েছে? কমান্ডার ইন চিফ কাকে বলা হয়েছে? কি উমিচাঁদকে, মির্জাফরকে, হলওয়েলকে, নাকি ক্লাইভকে? কাকে বলা হয়েছে কমান্ডার ইন চিফ বলা হয়েছে? কাকে বলা হয়েছে? কাকে? দেখা যাক কাকে বলা হয়েছে কমান্ডার ইন চিফ। উত্তর করো। আমাদের নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসবে, নাটক উপন্যাস থেকে আমাদের প্রশ্ন আসবে, এটা আমরা আশাবাদী যে প্রশ্ন আসবে নাটক উপন্যাস থেকে। তো এক্ষেত্রে কি করতে হবে? তোমাকে অবশ্যই পড়তে হবে, ভালো করে পড়তে হবে, নাহলে তুমি উত্তর করতে পারবে না। ভালো করে না পড়লে এখানে উত্তর করতে পারবা না আশা করা যায়, যদি তুমি একেবারে না পড়ো। এই প্রশ্নটা পারা উচিত, এটা মোটামুটি সহজ প্রশ্ন। হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছে, গুড। এই তো, কাকে বলা হয়েছিল? কমান্ডার ইন চিফ বলা হয়েছে হলওয়েলকে, যে কি ছিল গাইস হাসপাতালের ডাক্তার ছিল কিন্তু হলওয়েল, হলওয়েলকে বলা হয়েছে। উমিচাঁদকে জাহেল মূর্খ বলে অভিহিত করেছেন কে? রায়দুল্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ, ঘোষ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উমিচাঁদকে কি বলা হয়েছে? জাহেল, মূর্খ। উমিচাঁদ কে ছিল? উমিচাঁদ কিন্তু খুবই অর্থলোভী চরিত্র ছিল, যে কি বলেছিল যে আমার কাছে কি তার কাছে কি, অর্থ হচ্ছে কি ভগবানের দাদা মশাইয়ের চেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে, অর্থাৎ সে আসলে খুবই লোভী চরিত্র ছিল। সে কি ছিল? খুবই লোভী চরিত্র ছিল, খুবই লোভী চরিত্র। পুরো নাটক জুড়ে আমরা যদি দেখি যে লোভী চরিত্রের মধ্যে অন্যতম ছিল কিন্তু উমিচাঁদ, যে আসলে অর্থ ছাড়া কিছু বুঝতো না। উমিচাঁদকে কে বলেছিল বলো তো? এটার উত্তর, হ্যাঁ মাহফুজ উত্তর করেছে ক। আর কাউকে দেখলাম না সেভাবে উত্তর করতে, গুড। তো জাহেল মূর্খ বলে অভিহিত করেছিল রায়দুল্লভ, রায়দুল্লভ উমিচাঁদকে বলেছিল জাহেল মূর্খ। চোখের লেলিহান শেখা যেন স্পর্শ করছে তাকে, কাকে ইঙ্গিত করা হয়েছে? আমেনা, খালেক ব্যাপারী, রতনের বাপ, দুদু মিয়া। দেখি প্রশ্নটা ইন্টারেস্টিং, এটা পারা উচিত সবার। চোখের লেলিহান শেখা যেন স্পর্শ করছে তাকে, কাকে ইঙ্গিত করা হয়েছে? কাকে, কার কথা ইঙ্গিত করা হয়েছে? দেখা যাক এটা কয়জন সঠিক উত্তর দিচ্ছ। কাকে ইঙ্গিত করা হয়েছে?
22-এর উত্তর দিয়েছো অনেকে। 23-এর ক আমেনা। দেখি বাকি কে কে উত্তর করতেছ। 23-এর কি উত্তর হবে বলো দেখি। 23-এর উত্তর কি হবে? মজিদ আমেনা বিবিকে এমন লেলিহান দৃষ্টিতে দেখেছিল না, এটা ভুল বর্ণনা। এটা ভুল বর্ণনা। চোখের লেলিহান শিখা যেন স্পর্শ করছে তাকে, কাকে ইঙ্গিত করা হয়েছে? না, যারা ক উত্তর করতেছো আবার কনফিডেন্টলি ভুল বর্ণনা দিচ্ছ, হচ্ছে না কিন্তু। ক হবে না উত্তর, ক আসলে উত্তর হবে না, আমেনা উত্তর হবে না। যারা কনফিডেন্টলি বর্ণনা দিয়ে দিচ্ছ তাদের জন্য। অনেকে আবার ঘ উত্তর দিচ্ছ। বিপ্লব, সঞ্জিদা, তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়ো না, এগুলো বিগত বছরের প্রশ্ন, এগুলো বিগত বছরের প্রশ্ন। জাস্ট শুধু অপশানে একটু নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, জাস্ট অপশানে যেভাবে নাম ছিল সেভাবে না দিয়ে একটু চেঞ্জ করা হয়েছে, তাতেই তোমরা দেখা যাচ্ছে উত্তর করতে পারতেছ না। খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। আমি অপেক্ষা করতেছিলাম যে আসলে কারোর সঠিক উত্তর পাই কিনা, আর আসলে কারোর সঠিক উত্তর পাইলাম না, যার কারণে আমাদের আসলে যাইতে হবে। ফাইনালি একজন উত্তর দিয়েছ গ, তাইবা সুলতানা, গুড। দেখো এই যে চোখের লেলিহান শেখা যেন স্পর্শ করছে তাকে, কাকে? এটা যখন ওই যে বুড়োর মানে তাহের কাদেরের বাপের যখন বিচার হচ্ছিল সেই টাইমের ওইখানের বর্ণনা পড়লে খুব সুন্দর করে পাবা তোমরা। তো এখানে অপশনে জাস্ট বলা হয়েছে রতনের বাপ। রতনের বাপ কেন বলা হয়েছে? কারণ তাহের কাদেরের আরেকটা ভাইয়ের নাম কি ছিল? তাহের কাদের আর রতন, 3 ভাই ছিল, তাহের কাদের রতন। এই জন্য বলা হয়েছে যে কাকে ইঙ্গিত করা হয়েছে, ডিরেক্ট ঠ্যাঙা বুড়ো না বলে এটা বলা হয়েছে। যারা ভুল করেছো একটু জেনে রাখো আর কি। পরবর্তী প্রশ্ন, মানব ধর্মের জয় প্রকাশ পেয়েছে কোন লেখনীতে? এটাও কবি পরিচিতি থেকে নেওয়া। কার লেখনীতে? কবি পরিচিতি। কার লেখনীতে আসলে মানব ধর্মের জয় প্রকাশ পেয়েছে? মানব ধর্মের জয় প্রকাশ পেয়েছে কোন লেখনীতে? কি কাজী নজরুল ইসলামের, আবুল ফজলের, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন? কার লেখনীতে প্রকাশ পেয়েছে? দেখি এটা কয়জন উত্তর করতেছ। তোমরা পাঠ পরিচিতিগুলো অনেক ভালো করে পড়বা, পাশাপাশি তোমরা নাটক উপন্যাস অনেকেই ভুল উত্তর দিচ্ছ। সহজ সহজ প্রশ্ন দেখা যাচ্ছে উপন্যাসে তোমরা ভুল উত্তর করতেছো, এই জন্য তোমাদের উচিত আসলে উপন্যাসগুলো আরেকবার পড়া। হ্যাঁ, 24-এ অনেকে উত্তর দিচ্ছ, গুড। এই যে খ উত্তর দিয়েছ, খ মায়াবী রাজকন্যা, খ উত্তর দিয়েছ জাহাঙ্গীর, জাহান বিনতে জাহাঙ্গীর, ক উত্তর দিয়েছ, গুড। এই তো খ, ক, বি, এই তো সুন্দর। দেখো তোমাদের মানে খুব ইন্টারেস্টিং লাগে যে তোমরা আসলে সবাই খুব সুন্দর উত্তর দিচ্ছ, বাট হতাশাজনক যে কথা সেটা হচ্ছে যে মানব ধর্মের জয় প্রকাশ পেয়েছে কোন লেখনীতে? যারা আসলে কনফিডেন্টলি এ উত্তর দিয়েছে কারোর আসলে উত্তর হয় নাই, এটা ভুল। যারা কাজী নজরুল ইসলাম বলেছে তাদের হয় নাই। তাহলে কি সঠিক উত্তর কোনটা? বি কি? এটাই তো, এটাই তো মোটামুটি সবার উত্তর দিয়েছো, গুড। বাট হয় নাই। যারা বি উত্তর দিছো, এখনো দিচ্ছ কিনা আমি দেখতেছিলাম, তাদের আসলে হয় নাই। যারা এ আর বি উত্তর দিয়েছো তাদের আসলে উত্তর হয় নাই। মোটামুটি ক আর খ উত্তর পেয়েছি, প্রচুর পরিমাণে উত্তর পেয়েছি ক আর খ, এখনো পর্যন্ত এর বাইরে উত্তর পাই নাই। ফাইনালি একজন যখন দেখলো যে ক আর খ ভুল হয়ে গেছে, সে খুব সুন্দরভাবে উত্তর দিয়ে দিল গ। আসলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি কেন জানি না, বুঝলাম না, মানব ধর্মের কথা শুনে তোমাদের মনে ওই মানব কল্যাণ লিখছে, এই যে মানব কল্যাণ কি হয়েছে, কোন লেখনী? মানব কল্যাণ লিখছে আবুল ফজল, আবুল ফজল। এজন্য তোমাদের মনে হয় কি যেহেতু মানব কল্যাণ আবুল ফজল লিখছে সেহেতু মানব ধর্ম হয়তো, মানব ধর্মের জয় প্রকাশ পাইছে হয়তো আবুল ফজলের লেখায়। আর যারা আবার আবুল ফজল দেও নাই তারা আবার ভাবতেছো আর নজরুলই তো আছে, এখানে আবুল ফজল কি হবে, তারা আবার বলছো ক। বাট আসলে ফাইনালি কারোর উত্তরই হয় নাই। যারা বলছো তাদের হয় নাই। সঠিক উত্তর হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের যারা ভুল করছো তোমরা পরবর্তীতে পরীক্ষার হলে ভুল করবে না এই টাইপের আমরা আশাবাদী। আর সবার জন্য সমবেদনা, সবার উত্তরই আসলে ভুল হয়েছে। নজরুল সঙ্গীতকে কিভাবে সমৃদ্ধতর করেছেন? কবিতা রচনা করে, গদ্যকে সহজভাবে
উপস্থাপন করে, মহাকাব্য রচনা করে, নতুন শব্দ যুক্ত করে। কিভাবে? এটা লেখক পরিচিতি থেকে প্রশ্ন একদম। মানে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের হচ্ছে তোমরা পারো এই জিনিসগুলা, সবাই পারো, বাট উচিত কি তোমাদের শেষ সময় আরেকবার রিভিশন দেওয়া। যেহেতু রিভিশন দেওয়া না অনেকদিন, এজন্য অনেকেই দেখা যাচ্ছে যে ভুলে গেছো কি উত্তর হইতে পারে, অনেকেই ভুলে গেছো। এগুলো খুবই স্বাভাবিক, এখনো সময় আছে। শেষ সময় এসে তোমাদেরকে অবশ্যই রিভিশন দিতে হবে ভালো করে। রিভিশন দিলে দেখা যাবে যে আসলে তোমরা খুবই ভালো করতেছো। রিভিশন দিলে সবাই ভালো করবা। এখন তোমাদের উচিত হচ্ছে এই জিনিসগুলো ভালো করে রিভিশন দেওয়া। ওকে, আচ্ছা 25-এর উত্তর কোনটা হইতে পারে? এই তো সবাই সঠিক উত্তর দিচ্ছে মোটামুটি। এটা পারা উচিত, খুবই সহজ প্রশ্ন। নজরুল সঙ্গীতকে কিভাবে সমৃদ্ধ করেছিলেন? সেটি কি রচনা করে, নাকি গদ্যকে সহজভাবে উপস্থাপন করে, নাকি মহাকাব্য রচনা করে, নাকি নতুন শব্দ যুক্ত করে? অনেকেই কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেছে খ, আমাকে জিজ্ঞাসা করলে তো হবে না, তোমাকে উত্তর দিতে হবে। বাট যারা আসলে খ বলছো তাদের উত্তর হয় নাই, খ হবে না, ভুল। খ অনেকেই বলেছো, উত্তর হয় নাই। একজন বলেছো মহাকাব্য রচনা করে, এটাও ভুল, উত্তর হবে না, উত্তর হবে না। একজন বলেছো ক, এটাও উত্তর হয় নাই। তিনটাই ভুল, একটাই বাকি থাকে, নতুন শব্দ যুক্ত করে, এটাই সঠিক উত্তর। এটা উত্তর কেউ দাও নাই। এর আগে মোটামুটি খ দিয়েছো, গ দিয়েছো, ক দিয়েছো, উত্তর হয় নাই। খ, 3টা খ 4টা খ দিয়ে আসলে জান্নাতের কোনো লাভ নাই, কারণ উত্তর খ হচ্ছে না, বুঝছো? এতগুলো খ লেখে কোনো ফজিলত নাই। যাই হোক, নজরুল সঙ্গীতকে সমৃদ্ধ করেছিল নতুন শব্দ যুক্ত করে। কোথায় পাবো? নজরুলের কবি পরিচিতিতে পাবো। কবি পরিচিতি ফার্স্ট পেপারটা আরেকবার ভালো করে পড়তে হবে, আরেকবার ভালো করে পড়তে হবে তোমাদেরকে। ওটা রেখে গিয়ে কি ভালোই যে করেছে, উক্তিটি কাকে উদ্দেশ্য করে করা হয়েছে? ওটা রেখে গিয়ে কি ভালোই যে করেছে, উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এখানে কিন্তু কয় দীর্ঘি হওয়া উচিত, যদিও বইয়ে কয় রশ্মি আছে, জন্য কয় রশ্মি দেওয়া। আমেনা বিবি, মজিদ, খালেক ব্যাপারী, মিন্টু। দেখি তোমাদের আজকে ক্লাস করার ফলে অনেকের অনেক কিছু ভুল হয়েছে, বাট বিষয়টা হচ্ছে ভুল হলে তো সমস্যা নাই, তুমি তো জিনিসগুলো শিখে গেলা। পরবর্তীতে তুমি এই টাইপের যতগুলো বিষয় আছে, তুমি এখনো সময় আছে, রিভিশন দাও। রিভিশন দিলে কি হবে, তোমার আর আসলে এই ভুলগুলো তখন হবে না, তুমি খুব সহজেই ভালো করবা। ওকে, এই প্রশ্নটা সহজ আছে। ওটা রেখে গিয়ে কি ভালোই করছে, তুই কি আমেনা বিবি, মজিদ, খালেক ব্যাপারী নাকি মিন্টু? কার ছিল? মিন্টুর ছিল। মিন্টুর কিসের কথা বলা হয়েছে? ওই যে রেইনকোট যখন প্রথম শুনেছিল তখন হয়তো নুরুল হুদার খারাপ লাগতেছিল, বাট ফাইনালি যখন বৃষ্টির মধ্যে যাওয়া লাগতেছে তখন আসলে মনে হচ্ছে যে না, ওটা রেখে গিয়ে ভালোই করছে, খারাপ কিছু আসলে করে নাই। মাসি পিসি গল্পটি কোন গল্পগ্রন্থে সংকলিত হয়েছে? কাফেলা, মন্দির, সরীসৃপ, পরিস্থিতি। দেখি, পাঠ পরিস্থিতি থেকে প্রশ্ন আসতে পারে। পাঠ পরিস্থিতি থেকে প্রশ্ন আসে, প্রতিবারই আসে। একটা টাইপ প্রশ্ন আমাদের থাকেই, যে কোন গল্প বা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এই টাইপের একটা প্রশ্ন আমাদের কম বেশি থাকেই প্রতিবার বলা যায়। তো সেই হিসাবে প্রত্যেকটা গল্প কবিতার এই তথ্যগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। এই তথ্যগুলো শেষবেলা এসে আসলে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এখন আর সে সময় নেই যে তুমি শেষ বেলায় সেই জিনিসগুলো ভুল করবা, এগুলো খুবই বেমানান শেষ সময় সেই জিনিসগুলো ভুল করা। কে কে উত্তর দিচ্ছ দেখি। 27-এর ঘ, 27-এর উত্তর মোটামুটি সবাই বলা যায় যে ভালোই দিচ্ছ। গুড, এই তো। অনেকেই সঠিক উত্তর দিয়েছ, অনেকে এটা সঠিক উত্তর দিয়েছ। তাহলে মাসি মিশি কোন গল্পগ্রন্থে সংকলিত হয়েছে? পরিস্থিতি। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা গল্প কবিতার পাঠ পরিচিতি পড়তে হবে। পাঠ পরিচিতি, প্রত্যেকটা গল্প কবিতার পাঠ পরিচিতি পড়তে হবে, তাহলে খুব সহজে দেখা যাচ্ছে যে প্রশ্ন আসলে পারবা। জনপ্রাণী বলতে সে একেবারে একলা, কার কথা বলা হয়েছে? জনপ্রাণী বলতে সে একেবারে একলা, কার কথা বলা হয়েছিল? জনপ্রাণী কে ছিল এখানে? মৃত্যুঞ্জয়, মজিদ, খালেক ব্যাপারী, নুরুল হুদা। এই টাইপ এই প্রশ্নটা যদি আমরা দেখি যে কোন সময় ছিল, দেখি তোমাকে উত্তর করো, তারপরে আমি কনটেক্সট বলতেছি। দেখি কে কি উত্তর করতেছো। 28-এর উত্তর কি হবে বলো? আমরা এমসিকিউ সলভ করেছি 35টার মতো সলভ করবো আর কি টোটাল, বাট আমি মনে করি 35টা এমসিকিউ হলেও আমরা আসলে তথ্য অনেক বেশি জেনেছি, যা পরীক্ষার জন্য আসলে গুরুত্বপূর্ণ। 28-এর ঘ, এই তো আলিফা আক্তার উত্তর দিয়েছে, গুড। না, 28-এর ক হবে না, সাইদা। হয় নাই, কি হবে? 28-এর উত্তর হবে নুরুল হুদা। কখন? যখন আসলে নুরুল হুদা ওই যাচ্ছিল বৃষ্টির দিনে মোহাম্মদপুর থেকে
বাস স্ট্যান্ড থেকে, তখন আসলে ওইখানে বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে কি ছিল, সে একাই ছিল। যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই দিন, আসলে আশেপাশে মানুষজন এক প্রকার ছিলই না বলা চলে। জনপ্রাণী বলতে সে কি ছিল, সে একাই ছিল। এটা সঠিক উত্তর হবে হচ্ছে নুরুল হুদা। প্রশ্নটা হচ্ছে রেইনকোট থেকে নেওয়া হয়েছে, রেইনকোট থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, পদ্মা কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা সবগুলোতে দেখেছি যে ফুল সিলেবাস থেকে এবং 26-এর সিলেবাস থেকে প্রশ্ন এসেছে। তো বারবার একটা কথা বলি যে 26-এর সিলেবাসের যে জিনিসগুলো পড়তেই হবে সেটা হচ্ছে জৈবনের গান। অনেকবার বলেছি, আবার একবার বলে দিই, জীবন ও বৃক্ষ। এর পাশাপাশি পড়তে পারো অর্ধাঙ্গী, পড়তে পারো না, অর্ধাঙ্গী তো তোমাদের ফুল সিলেবাসে আছে, অর্ধাঙ্গী তোমাদের ফুল সিলেবাসে। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ দেখতে হবে, এই দুইটা জিনিস তোমাদেরকে খুবই ভালো করে দেখতে হবে। জৈবনের গান, জীবন ও বৃক্ষ, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আর তোমাদের যে ফুল সিলেবাস আছে, যেমন পদ্মা কবিতা আছে, ছবি কবিতা আছে, এই বিষয়গুলো তোমরা একটু পড়বা, এই প্রশ্নগুলো তোমরা একটু পড়বা, পড়লে দেখবা তোমরা পারতেছো। 29-এর প্রশ্ন অনেকের কাছে খারাপ হইতে পারে, বাট অনেকে না জানতে পারে, বাট তোমাদেরকে পড়তে হবে আর কি, কবিতাগুলো পড়তে হবে। তোমাদের ফুল সিলেবাসটা একবার দেখে যাও। তো পদ্মা কবিতা আসলে বর্ষা ঋতুর কথা বলা আছে, এটা নিয়ে বেশি আর কথা বললাম না আমরা। ব্যঞ্জন অর্থ কি? প্রশ্নটা শব্দ অর্থ থেকে নেওয়া হয়েছে। কি থেকে? শব্দার্থ। কোন কবিতার বা গল্পের শব্দার্থ? মাসি পিসির শব্দার্থ থেকে নেওয়া হয়েছে। কি থেকে? মাসি পিসির শব্দার্থ, মাসি পিসির শব্দার্থ থেকে নেওয়া হয়েছে। ব্যঞ্জন বলতে কি ছিল? ভাত, মাংস। হ্যাঁ, জৈবনের গান, সাহিত্যে খেলা, এই তো গুড। আমি একটা নাম ভুলে গেছিলাম, এই নামটাই আমি মনে করতে চাচ্ছিলাম, সাহিত্যে খেলা, সাহিত্যে খেলা। এগুলো একবার একটু দেখবা, এই তিনটা একবার একটু দেখবা অবশ্যই। আর একটা আছে হচ্ছে অর্ধাঙ্গী, অর্ধাঙ্গী, অর্ধাঙ্গী আছে। ব্যঞ্জন অর্থ কি? ভাত, মাংস, ডাল, তরি তরকারি। কি ছিল? ব্যঞ্জন অর্থ ছিল হচ্ছে রান্না করা তরকারি। গুড, এই তো অনেকে এটা পেরেছো। বলো, ধর্মের সত্য কিভাবে উন্মোচন করা সম্ভব? ধর্মের সত্য উন্মোচন করা সম্ভব কিভাবে? এই প্রশ্নটা বেশ কয়েকজন ভুল করতে পারো যদি ডিপলি পড়া না থাকে। দেখি, ধর্মের সত্য কিভাবে উন্মোচন করা সম্ভব? ধর্মের সত্য উন্মোচন করতে গেলে কি করতে হবে? ধর্মীয় বিধান মেনে চলে, তাহলে কি ধর্মীয় সত্য উন্মোচন হবে? নাকি কপটতা থেকে দূরে থাকলে ধর্মীয় সত্য উন্মোচন হবে? নাকি আত্মবিশ্বাসী হলে ধর্মের সত্য উন্মোচিত হবে? নাকি মনুষ্যত্ববোধ জাগ্রত হলে ধর্মীয় সত্য বা ধর্মের সত্য উন্মোচিত হবে? কোনটা করলে হবে? দেখি দেখি তোমরা উত্তর করো। 30-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছ, গুড। 31-এর উত্তরটা কি হবে বলো দেখি। 31-এর উত্তর কি হবে? 31-এর উত্তর বলেছ কাইয়ুম, বলেছ খ, ফারিহা বলেছ ঘ, জান্নাতুল ফেরদৌস ঘ। গুড। এই প্রশ্নটা নেওয়া হচ্ছে আমার পথ থেকে। কি থেকে? আমার পথ থেকে, কাজী নজরুল ইসলামে আমার পথ থেকে। তো সেখানে ধর্মের সত্য উন্মোচিত হবে মনুষ্যত্ববোধে জাগ্রত হয়ে। এর পাশাপাশি যে তথ্যগুলো আছে যে সেটা রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে, জিনিসগুলো একবার একটু দেখে নিও। রেইনকোট গল্পে ভূগোলের প্রফেসর কে ছিল? রেইনকোট গল্পে বিভিন্ন বিষয়ের প্রফেসরের কথা বলা আছে, এগুলো দেখতে হবে। ইসাক মিয়া কে ছিল? এটা ছিল প্রিন্সিপালের পিয়ন, আর এটাও তো স্বয়ং প্রিন্সিপালই ছিল। আকবর সাজিদ কি ছিল? আকবর সাজিদ ছিল উর্দুর প্রফেসর। কি ছিল? উর্দুর প্রফেসর। আর আব্দুস সাত্তার মৃধা কি ছিল? জিওগ্রাফি বা ভূগোলের প্রফেসর। তাহলে ভূগোলের প্রফেসর কে ছিল? আব্দুস সাত্তার মৃধা, আব্দুস সাত্তার মৃধা। গুড, আব্দুস সাত্তার মৃধা। এই তো 31-এ অনেকে সঠিক উত্তর দিয়েছে। 32-এর ঘ, গুড। এই তো তাইবা সুলতানা উত্তর দিয়েছে, গুড। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার কোনটি? সততা, মেধা, জ্ঞান, সরলতা। প্রশ্নটা নেওয়া হয়েছে তোমাদের ফুল সিলেবাসের একদম প্রথম লেখা, যেটা বাংলার নব্য, লেখক দিগের প্রতি নিবেদন। বাংলার নব্য, লেখক দিগের প্রতি নিবেদন থেকে নেওয়া হয়েছে। বাংলার নব্য, লেখক দিগের প্রতি। একজন বলছে 28 থেকে 30। 28 থেকে 30 তোমাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে, বুঝছো? পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে একবার একটু পড়ে নিও। যেহেতু আমরা এগুলো ক্রস করে আসছি টাইম, এখন আমরা এগুলোতে না যাই। তো সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার বলা হয়েছে সরলতাকে। এটা তোমরা ফুল সিলেবাস যারা পড়েছো তারা পারবা, ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে, এই জন্য আমরা একবার টাচ করে গেলাম আর কি। একেবারে না পড়লে তোমাদের মনে হবে যে এই বিষয়গুলো তো কোনোদিন পড়ি নাই আমরা, কই দিয়ে আসলো, এই জন্য একবার একটু দেখলাম আমরা। তারা সততা বলেছো, তারা হয়তো পড়ো নাই, পড়তে হবে একবার। বলো, অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের ড্যাশকে অস্বীকার করে ফেলা হয়।
কোনটাকে? নিজের কি কে অস্বীকার করে ফেলা হয়? প্রশ্নটা নেওয়া হয়েছে আমার পদ থেকে। আমার পদ তোমরা পড়েছো কম বেশি। তো অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে কি করা হয়, কোনটাকে অস্বীকার করে ফেলি আমরা বলতো? কোনটাকে অস্বীকার করে ফেলি? ব্যক্তিত্বকে, মনুষ্যত্বকে, নাকি সত্যকে, নাকি তারুণ্যকে? এই প্রশ্নটা পরে আর একটা প্রশ্ন আমরা দেখব। দেখি কে কি উত্তর দিচ্ছ। গুড। ঘ ঘ ঘ। গুড। এই কি, অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে আমরা কি করি, আপন সত্যকে অস্বীকার করে ফেলি। এই যে বিনয় দেখানোর জিনিসটা কি জানো? তুমি জানছো যে একজন ভুল কাজ করতেছে, বাট তাও তুমি তাকে গুরুজন দেখে, সম্মান দেখে কিছু বলতে পারতেছো না। মুরব্বী মানুষ, যা মুরব্বী মানুষ যেহেতু বলছে, চাচা যেহেতু বলছে, ঠিকই বলছে। তো এইভাবে বলা লাগে আর কি, অনেক সময় দেখা যায়। তো এই বিনয়গুলো দেখানো যাবে। আবার অনেক সময় কি, তোমার অফিসের বস মনে করো, বা তোমার খুব মানে তুমি তার কাছে দায়বদ্ধ কোনো কারণে, সেজন্য দেখা যাচ্ছে সে ভুল করলেও তুমি আসলে বলতে পারতেছো না, তার কথাকে তোমাকে ছাপাই গাওয়া লাগতেছে। এটাই হচ্ছে বিনয় দেখানো আর কি। মিস্টার লইসেলের প্রাপ্ত আমন্ত্রণ পত্র অনুযায়ী কোন তারিখে বা কত তারিখে জনশিক্ষা মন্ত্রীর বাসগৃহে নিমন্ত্রণ ছিল? প্রশ্নটা নেওয়া হয়েছে নেকলেস থেকে। কি থেকে? নেকলেস। নেকলেস কোথায় আছে? ফুল সিলেবাসে আছে। ফুল সিলেবাসে নেকলেস। তো এখানে কত তারিখের কথা বলা হয়েছিল? 18ই জানুয়ারি, নাকি 18ই ফেব্রুয়ারি, নাকি 18ই মার্চ, নাকি এপ্রিল? যারা পড়েছো তারা তো ভালো, যারা পড়ো নাই জিনিসগুলো, এখন তো ফুল গল্প পড়ার সময় নাই। এখন কি করতে হবে, জাস্ট ওই গল্পের বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল, প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে। তো এখানে সঠিক উত্তর ছিল আসলে 18ই জানুয়ারি। তো এই ছিল আমাদের গুচ্ছের আজকের প্রথম পত্রের ক্লাস। আমরা চেষ্টা করেছি যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর পাশাপাশি ওই গল্পের যে তথ্যগুলো আসলে জানা দরকার সেগুলো দেখানো। এর পাশাপাশি অনেক এমসিকিউ নেওয়া যেত, যেগুলো আমরা আসলে করি নাই, কারণ এত সময় নষ্ট করে এখন শেষ সময় ক্লাস করার দরকার নেই। যে বিষয়গুলো খুবই জরুরি একবার একটু দেখে নিলা, যে বিষয়গুলো ভুল করেছো তোমরা এগুলো আবার একটু রিভিশন দিবা। এর পাশাপাশি আজকে ক্লাস হলো প্রথম পাত্র, আমরা দ্বিতীয় পাত্রে ইনশাল্লাহ ক্লাস হবে, কারণ দ্বিতীয় পাত্র গুচ্ছের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু 35টা এমসিকিউ, প্রথম পাত্র দ্বিতীয় পাত্র দুইটা থেকেই পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ থাকবে বলে আমরা আশা রাখছি। তো সেই হিসাবে দ্বিতীয় পাত্রের ক্লাসটা দেখলেও আমরা মনে হয় যে তোমরা দ্বিতীয় পাত্র ক্লাসটা দেখলে তোমরা মোটামুটি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। তোমাদেরকে শেষ সময় কিছু কথা বলি। আসলে গুচ্ছের জন্য আমরা কি কি করেছিলাম, আমরা জানি না যে তোমরা সবাই আসলে আমাদের সাথে ছিলা কিনা বা ক্লাসগুলো দেখো কিনা। আমরা প্রথমত যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্ট কিন্তু আমরা কি করেছি, প্রতিটা সাবজেক্টের বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, বিগত সকল বছরের আমরা কি করেছি, প্রশ্ন বিশ্লেষণ করেছি। প্রশ্ন বিশ্লেষণ মানে কি, ক্লাসগুলো প্লেলিস্ট করে ইউটিউবে দেওয়া আছে, কেউ যদি না দেখো এখনো সময় আছে, 2x স্পিড দিয়ে দেখে নিতে পারো। ওখানে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে দেখিয়েছি যে এই প্রশ্নটা এখান থেকে এসেছে, অর্থাৎ গল্প থেকে এসেছে, বা গ্রামার ব্যাকরণ অংশ থেকে, বা মেমোরাইজিং অংশ থেকে, যে কোনো জায়গা থেকে যেভাবে আসছে আমরা দেখানোর চেষ্টা করেছি। ফাইনালি সাজেশন দিয়েছি ওই প্রশ্নগুলোর আলোকে। প্রত্যেকটা বিষয়ের এভাবে আলাদা করে দেওয়া আছে। এর পাশাপাশি আমরা কি করেছি, আমরা 3টা মডেল টেস্ট নেওয়া আছে, 3টা মডেল টেস্ট। যে মডেল টেস্টের প্রশ্ন একদম জিএসটি স্ট্যান্ডার্ড, এখানে আলতু ফালতু কোনো প্রশ্ন না, বা কঠিন কোনো প্রশ্ন দিয়ে তোমাকে আটকানোর চেষ্টা বা এমন কিছু না। ওই সমাধান ক্লাসগুলো একবার দেখে নিতে পারো। এর পাশাপাশি লাস্ট যে আজকে ক্লাসটা হলো, এইটা পিডিএফ পড়তে পারো, তোমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়তে পারো, পরবর্তী যে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস এইগুলো দেখতে পারো। আশা করি এই বিষয়গুলো দেখলে তোমরা আসলে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভালো করতে পারবা। এখন কথা হচ্ছে, ক্লাস অনেক হয়েছে, তথ্য তোমার আছে, তুমি এগুলো জানো, বাট ফাইনালি যে কাজটা তোমার করা দরকার, তোমাকে আসলে পড়তে হবে। কারণ যেহেতু আমরা জানি যে বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সিট নাই। দেখো সবাই যদি মনে করে 100 পাই উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বাট তারপরেও যাদের সবাইকে কি আমি ভর্তি করাইতে পারবো না, কারণ আমাকে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে পর্যাপ্ত সিট নাই, সিট সংকট আছে। সেই হিসাবে আমাদের স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। তো কিছু কিছু স্টুডেন্ট তাদের আশা পূরণ করতে পারবে না। এখন তোমাকে অবশ্যই কি করতে হবে, অন্যের চেয়ে বেটার করতে হবে। এখানে তুমি যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ না, তখন মনে করো তুমি এ প্লাস পাইছো, তোমার বন্ধু বান্ধব এ প্লাস পাইছে, এমন স্কুল কলেজ আছে, কলেজের কথা বলি আমি, যে কলেজে দেখা যায় যে শতকরা 95% এ প্লাস পাই। খুব সম্ভবত আমি যদি ভুল না করি ঢাকা রেসিডেন্সিয়ালে 98 থেকে 99% এ প্লাস পাই। এখন কথা হচ্ছে, এই 98% যদি এ প্লাস পাই, কারো কি কোনো লস আছে? সবাই জিপিএ 5 পাচ্ছ। বাট যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে আসে, তখন দেখা যায় যে সারা বাংলাদেশ থেকে, যেমন আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এখানে মোটামুটি নিয়ারলি 200-এর মতো সিট, 2000-এর মতো সিট আছে, বি ইউনিটের 2000। তো দেখা যাচ্ছে যে একটা কলেজেই স্টুডেন্ট আছে 3-4 হাজারের। তো কলেজের সবাই যদি ভালো করে, সবাই যদি জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট হয়, তারপরেও কি আমি সবাইকে নিতে পারবো না? আমার সিট অনেক কম আছে।
তো সেই হিসাবে তোমাকে আসলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে। কেন আসলে তোমাকে নিবে, অন্যকে না নিয়ে কেন তোমাকে নিবে? তোমাকে তো ভালো করতে হবে, শুধু ভালো করলে হবে না, অন্যের চেয়েও ভালো করতে হবে যেন তুমি আসলে এখানে টিকতে পারো আর কি। কারণ এইচএসসি পরীক্ষায় সবাই ভালো করলে তোমার আসলে কোনো লস নাই, তোমার ক্ষতি নাই। বাট অ্যাডমিশন পরীক্ষায় সবাই ভালো করলে তুমি আসলে পিছায় যাবা, কারণ এখানে সিটটাই হচ্ছে বিষয়। কারণ সিট যেহেতু কম, এখানে নাম্বার সবাই পাইলেও যে নাম্বার কিঞ্চিত বেশি পাবে সেই আসলে পড়ার সুযোগটা পাবে, বাকিরা সুযোগ পাবে না। তো সেই হিসাবে এখানে ক্লাসে অনেকেই আছে যারা আসলে সেকেন্ড টাইমার আছো, তো তোমাদের বলতে গেলে আসলে গুচ্ছটাই এখন শেষ একটা পরীক্ষা। তো এই পরীক্ষাটা কনফিডেন্টের সাথে দাও, তারপরেও যদি দেখা যায় তোমার আশানুরূপ ফলাফল না হয়, আসলে জীবনে হতাশ হওয়ার কিছু নাই, জীবনে আরো অনেক সুযোগ আসবে। বাট এই পরীক্ষাটা ভালো করে দাও, যেন নিজের কাছে একটা গাফিলতি না থাকে যে আমি আরেকটু পড়লে হয়তো পারতাম বা আরেকটু চেষ্টা করলে, এই জিনিসগুলো যেন পরীক্ষা করে না মনে হয়। আমরা আশাবাদী যে তোমরা সবাই পর্যাপ্ত পরিশ্রম করেছো, এরপরেও আসলে সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে যার যা লিখেছে সেভাবেই আমরা ফলাফল পাই। তো সবার জন্য শুভকামনা, আশা করি যে সবাই তার স্বপ্ন পূরণ করতে পারবা। তো পরবর্তী কোনো ক্লাসে হয়তো তোমাদের সাথে এই সেশনের ক্লাসে আর দেখা হবে না, পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো আয়োজন ইনশাল্লাহ আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম সবাইকে।